বলো না জান, আমার মনের ক্লান্তি দূর করো। আমার কোনো ভুল হয়েছে নাকি অন্য কোনো কারণ বলো। সারা একটু পরপর ফুঁপিয়ে উঠছে। শুভ্র সেদিকে তাকিয়ে সারার দুই বাহুতে শুভ্র হাত রাখল, তারপর বলল, শুভ্র বলো না পিচ্ছি পাখি, প্রমিস করেছি তো, আমি সব শুনব, মন দিয়ে বলো না। সারা এবার কান্নারত গলায় ভাঙা শব্দে বলে উঠল, আপনি রাগ করবেন না তো? শুভ্র বুঝল গুরুতর কিছু হয়েছে, তাই সে সারাকে সাহস জোগাতে বলে উঠল, না জান, আমারে বিশ্বাস করো, তুমি এবার বলো প্লিজ। শুভ্রর কথায় সারা ভরসা খুঁজে পেল, তাই এবার কান্নারত কণ্ঠে বলে উঠল, আপনি অরুকে কেন আমার থেকে দূরে সরাই দিলেন? আমি অরুর আসল আম্মু না, তাই আপনি কেন বলছেন আমি অরুকে মেরে ফেলব? আপনি এত নির্দয় কেন? আমারে দেখে আপনার এমন মনে হলো? বলেই হুহু করে কেঁদে উঠল সারা। শুভ্র স্তম্ভিত হয়ে গেছে। সারার কথায় যেন সে পুরো পাথর হয়ে গেছে। সারা কি বলছে এগুলা? শুভ্র আর কিছু ভাবল না, সারাকে বলে উঠল, কে বলেছে এগুলা? আমি বলেছি? বিশ্বাস করো, আমি এগুলা বলি নাই। সারা কান্না করতে করতে শুভ্রর দিকে তাকালো, তারপর মাথা নিচু করে নিয়ে বলল, সারা, তাহলে শান্তা আপু যে বলল আমি এতিম বলে শুধু এখানে এনেছেন, নয়তো আনতেন না। আমার আব্বু আম্মু নেই বলে এখানে রেখেছেন দয়া দেখিয়ে। আপনি নাকি অরুকে নিয়ে ভয় পান, তাই আমার থেকে অরুকে সরিয়ে মায়ের কাছে দিয়েছে, ওই জন্যই মা আর অরুর কাছে আমাকে বেশি যেতে দেয় না। আমি কি করেছি আপনার? আপনি জানেনই তো অরুকে আমি কতটুকু ভালোবাসি, তাও এমন কেন বললেন? শুভ্র সারার কথা শুনছে আর অবাক হচ্ছে। সে জানে শান্তা তাকে ভালোবাসে, তাই বলে এই না যে শুভ্র কোনো তারপর ভালোবাসা নামক কাজে গুরুত্ব দিয়েছে। শুভ্র সবসময় অ্যাভয়েড করেছে, নিজের বোনের চোখে দেখেছে, আর সেই শান্তা শুভ্র অনুপস্থিতিতে সারার কানে এত কিছু ঢুকালো। শুভ্রর রাগ মাথায় উঠে গেল, তাও শান্ত কণ্ঠে বলল, শুভ্র, আর কি বলেছে বউ? বিশ্বাস করো, আমি কিছুই জানি না এসব। আমাকে বলো কি কি বলেছে? সারা, আপনি নাকি আমাকে টিস্যুর মতো ব্যবহার করবেন, আপনি নাকি আমাকে চুক্তিতে বিয়ে করছেন। কই, আপনি তো বলেননি কোনোদিন। আপনি নাকি আমাকে শরীরের লোভে বিয়ে করছেন, আপনি নাকি শান্তা আপুর সাথে সব কিছু করেছেন, আপনাদের নাকি পরিবার থেকে বিয়ে ঠিক, তাই তো আমাকে সবাই আপনার থেকে দূরে রাখছে। শুভ্রর মেজাজ এবার 420 ভোল্টের গরম হয়ে গেল। সারা কি আসলেই বোকা? শান্তা এমনভাবে বোকা বানালো, তাও বুঝল না। শুভ্রর এখন মনে হচ্ছে শান্তাকে তুলে আছাড় দিতে, কিন্তু এখন এত রাতে কিছু করলে সমস্যা, সকালের জন্য অপেক্ষা করতে হবে, এর একটা বিহিত না করলে হবে না। তাই শুভ্র রেগে মেয়ে ওয়াশরুমে গিয়ে ঝর্ণা ছেড়ে দিল, এতে রাগ কমে যাবে। সারা বিছানা থেকে নেমে দাঁড়াতেই শুভ্র আচমকা এসে সারাকে কোলে তুলে নেয়। সারা হকচকিয়ে যায়। শুভ্র ওয়াশরুমে ঢুকে দরজা লাগিয়ে দেয়, তারপর সারাকে নামিয়ে ভিজতে থাকে দুজনে। মুহূর্তে সারা ভিজে চুপসে গেল, পরনের কামিজটাও শরীরের সাথে আঁকড়ে গেছে। শুভ্রর বুকের সাথে লেগে আছে সারা। শুভ্র চুপচাপ দাঁড়িয়ে আছে ঝরনার নিচে। সে জানে না কেন সারার কাছে এলে হুট করে তার সব কিছু এলোমেলো হয়ে যায়, মনের মধ্যে প্রশান্তি ঘুরপাক খায়। শুভ্র মিচকি হাসল, সারার চুলের মাঝে হাত পুরে দিয়ে চুলে একটা চুমু দিল। সারা মৃদু কেঁপে উঠল, নিঃশ্বাস তার বন্ধ হয়ে আসছে কান্নার জন্য। শুভ্র বুঝল, তোয়ালে দিয়ে সারাকে মুছে দিয়ে ড্রেসিং টেবিলের সামনে বসায় দিয়ে আসলো। তারপর শুভ্র আবার ওয়াশরুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। সারা চুপচাপ ড্রেসিং টেবিলের আয়নায় নিজেকে পর্যবেক্ষণ করছে। চোখের নিচে কালো হয়ে গেছে, মুখটা খুব ফ্যাকাশে লাগছে, চুল দিয়ে টুপাটুপ পানি পড়ছে। সারা নিজের জামা কাপড় চেঞ্জ করে নিল, আগে থেকেই ছিল এই রুমে। 2 মিনিটের মাঝে শুভ্র ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো, এসেই সারার সামনে দাঁড়ালো। সারা এক পলক তাকালো শুভ্রর দিকে, শুধুমাত্র ট্রাউজার পরিহিত শুভ্রকে দেখে থমকে গেল। খালি লোমশ বুক দেখা যাচ্ছে। চুলগুলো মুছে সারার সামনে এসে দাঁড়ালো শুভ্র। তারপর সারাকে ড্রেসিং টেবিলের সামনে টুলে বসিয়ে ড্রয়ার থেকে হেয়ার ড্রায়ার বের করে অল্প অল্প করে সারার চুলগুলো শুকাতে লাগলো। সারা আয়নার ভিতরে শুভ্রকে দেখছে অপলকভাবে। শুভ্র সারার ভেজা চুল শুকাতে শুকাতে বলল, এটা শুধু প্রয়োজনের জন্য, প্রতিদিন ইউজ করবা না, চুলের সমস্যা হবে, আর আমি সকালে সব সমস্যা সমাধান করব। আর একটা কথা, তুমি আমাকে বিশ্বাস করো তো? সারা মাথা নিচু করে নেয়, আয়নায় আর তাকায় না। তারপর বিড়বিড় করে বলে, যেদিন আপনি মামার কাছ থেকে আমাকে নিয়ে এসে আমার মাথার ওপর আপনার ভরসার হাত রেখেছিলেন, সেদিন থেকেই বিশ্বাস করি। শুভ্র সারার বিড়বিড় করা কথা শুনতে পেয়ে মুচকি হাসল, তারপর বলল, এরপর থেকে কেউ কিছু বললে সোজা আমার কাছে এসে বলবা, এমনভাবে আমাকে ইগনোর করবা না, মনে থাকে যেন। শুভ্রর ভরা কথায় মৃদু কেঁপে ওঠে সারা, গম্ভীর আর প্রচণ্ড রাগ মিশ্রিত কণ্ঠ। শুভ্র সারার চুল শুকিয়ে আঁচড়ে দিল, তারপর সারাকে এক পলক পরক করল। মেয়েটার এখনও বুদ্ধি হয়নি,
এত বড় একটা ছেলের সামনে ওড়না নেয়নি, শুধুমাত্র গেঞ্জি আর প্লাজো পরে বসে আছে। শুভ্র চোখ অন্যদিকে ঘুরিয়ে হেয়ার ড্রায়ার ড্রয়ারে রেখে দিয়ে সারাকে বিছানায় শুইয়ে দিল। তারপর সে চলে গেল সোফায়, লাইট অফ করে ড্রিম লাইট জ্বালিয়ে দিল। সারা ভেবেছিল কোনো কাজ করবে, তাই হয়তো সোফায়, কিন্তু যখন দেখল না শুয়ে পড়েছে, সারা বুঝল শুভ্রর অভিমান। সারা আস্তে করে উঠে সোফার পাশে গিয়ে শুভ্রর প্রশস্ত বুকে মাথা দিয়ে শুয়ে পড়ল। সারার উপস্থিতি শুভ্র বুঝে জিজ্ঞাসা করল, পিচ্চি পাখি, বিছানায় ঘুমাও। সারা, উহু। শুভ্র, কি উহু উহু করছো? বিছানায় যাও কুইক, এখানে ঘুমাইলে পড়ে যাইবা। সারা, আপনি আছেন, আমারে ধরে রাখবেন, ঘুমাতে দেন তো, কালকেও ঘুমাইনি আমি। শুভ্র, পিচ্চি পাখি, বুঝো না কেন? সারা, কি বুঝবো? শুভ্র বুকে মাথা রেখে বলে ওঠে, শুভ্র, তুমি এখনো পিচ্চি, বড় হও নয়তো আমাকে সামলাতে হিমশিম খাবে। সারা, আপনি চুপ করুন, কার ভিতরে দিচ্ছেন, ঘুমাতে দেন। শুভ্র, বিছানায় যাও না, যাও না গো। শুভ্র ধমকে সারা কেঁপে ওঠে, অভিমানেরা বাসা বাঁধা ছোট্ট হৃদয়ে। সারা আর কিছু না বলেই উঠে চলে যেতে চায়। ঠিক তখনই সারার ছোট্ট মনে এক আকাশ সমান অভিমান হয়েছে। শুভ্রর ধমক তার হৃদয় চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে তার মতে। সারা উঠে শুভ্রর দিকে না তাকিয়ে সোজা বিছানায় চলে যায়, একটা কথাও বলে না। বিছানায় গিয়ে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ে। শুভ্র বুঝল না কি হলো, আবার মনে হলো সে বেশি করে ফেলেছে, সারাকে ধমক দেয়া উচিত হয়নি। শুভ্র উঠে বসল, কপালে আঙ্গুল স্লাইড করতে করতে মনে মনে ভাবল, আল্লাহ, কপালে এমন এক বাচ্চারে পাঠাইছো, হেতির মন ভাব লক্ষণ কিছুই বুঝি না, হুটহাট গাল ফুলিয়ে আমারে চিন্তায় ফেলাই। শুভ্র বেশ কিছুক্ষণ বিছানার দিকে তাকিয়ে থেকে উঠে দাঁড়ায়। সে জানে সারার এখন রাগ না ভাঙালে আবার কান্না শুরু করবে। শুভ্র উঠে গিয়ে সারার পাশে বিছানায় বসল। শুভ্র আস্তে করে সারার গায়ে হাত রাখল, সাথে সাথে সারা ছিটকে চলে গেল দূরে। শুভ্র বুঝে গেল এরই মাঝে অভিমান করে ফেলেছে তার পিচ্চি পাখি। শুভ্র মুচকি হেসে সারার উদ্দেশ্যে বলল, পিচ্চি পাখি, সরি, আর বকবো না, প্রমিস, মাফ করে দাও না একবার। সারা কোনো প্রতি উত্তর করে না, সারার চোখ দিয়ে পানি পড়বে পড়বে ভাব। শুভ্র আবার বলে ওঠে, জান, অরুর পাপা তোমার কাছে মাফ চাইছে, মাফ করবা না, বলো। শুভ্র এমন শিশুসুলভ কণ্ঠে শুনে সারার রাগ গলে গেল সেকেন্ডেই। তবুও কিছু না বলে শুয়ে রইল। তার অভিমান হয়েছে শুভ্র তাকে বকেছে বলে। অভিমান তো কমবে না। শুভ্র এবার সারার পাশে এসে শুয়ে পড়ে, সারাকে জড়িয়ে ধরল। সারা ছুটার জন্য ছটফট করতে থাকল। শুভ্র মায়াবী কণ্ঠে বলে ওঠে, প্লিজ মাফ করে দাও জান, আর বকবো না, সত্যি, তিন সত্যি। সারা, ছাড়ুন আমায়। শুভ্র, না, ছাড়বো না, আগে বলো মাফ করছো। সারা, আচ্ছা ছাড়েন এবার। শুভ্র, কি আচ্ছা, রাগ কমেছে পিচ্চি পাখি? সারা, আমারে পিচ্চি বলবেন না আর, আমি পিচ্চি না। শুভ্র, তুমি আমার পিচ্চি পাখি, আর আমি বলবো না তো কে বলবে? সারা আর কিছু বলে না। শুভ্র হাতের বাঁধন আলগা করে দেয়। সারা ছাড়া পেয়েই সরে যেতে গেলে শুভ্র আরো জোরে আটকে দিয়ে সারাকে জড়িয়ে নেয় নিজের দুই হাতের বাঁধনে। শুভ্র রেহেন কাণ্ডে সারা কিছুটা ভরকে যায়। শুভ্র কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিসফিস করে বলে ওঠে, চান রাগ কমে না? চলো রাগ কমাই একটু, যে কারণে রাগ করলে সেই কারণেই রাগ ভাঙাবো। শুভ্রর নেশালো কণ্ঠে এমন কথা শুনে সারার শির দ্বারা ঠান্ডা হয়ে যায়, পোষণগুলো দাঁড়িয়ে যায়। সারা শুকনো ঢোক গিলে শুভ্রর উদ্দেশ্যে বলে, মানে ক করবেন আপনি? শুভ্র, তুতলাচ্ছ কেন জান? শুভ্র নেশালো কণ্ঠে ফিসফিস করে বলে ওঠে, সারা, ছড়েন, ঘুমাবো আমি। শুভ্র, উহু, পিচ্চি পাখি, আজ ঘুম নিষিদ্ধ, আজ রাত আমার, অনলি আমার, শুধু তোমার রাগ ভাঙানোর জন্য। সারা, আমি রেগে নেই, ছাড়েন, ঘুমাতে দেন। শুভ্র আর কিছু বলতে না দিয়ে সারার উষ্ঠ জোড়া নিজের দখলে নিয়ে নেয়। সারা ছটফট করা শুরু করে। মিনিট পাঁচেক পর শুভ্র ছেড়ে দেয়। সারা জোরে জোরে নিঃশ্বাস নেয়, তারপর বলে ওঠে, অসভ্য, আর বলতে পারে না। শুভ্র আবার সারার লাল টকটকে উষ্ঠজোড়া নিজের আয়ত্তে নিয়ে নেয়। সারা বুঝে সে আজ চাইলে ছাড়া পাবে না। সারা নিজের হাত শুভ্রর চুলের মাঝে গুজে দেয়। এতে শুভ্র আরও পাগল হয়ে যায়। আকাশের কুয়াশাচ্ছন্ন চাঁদের আলো সাক্ষী রেখে আবারও মিলিত হয় দুটি চাতক প্রাণ। ভোর 4টে। শুভ্র সারাকে নিয়ে ওয়াশরুম থেকে গোসল করে আসে। এক রাতে 2 বার গোসল করায় সারার ঠান্ডা লেগে গেছে। বিছানার সাথে চেপে শুয়ে আছে, ছোট্ট কোল বালিশ জড়িয়ে রেখে কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে সে। শুভ্র বেশ কিছুক্ষণ সারাকে পর্যবেক্ষণ করে, দরজা খুলে বেরিয়ে যায় রুম থেকে। উদ্দেশ্য তার কিচেনে গিয়ে স্যুপ রান্না করে সারার জন্য, আর নিজের জন্য ব্ল্যাক কফি বানিয়ে ট্রেতে করে নিয়ে আসতে থাকে উপরে। এত রাতে রান্নাঘরে শব্দ শুনে রুম থেকে বেরিয়েছিল ফারুক তালুকদার। তিনি মাত্র তাহাজ্জুদ নামাজ শেষ করলেন। শুভ্রকে ডাইনিংয়ের মৃদু আলোয় উপরে যেতে দেখে তিনিও নিজের রুমে চলে গেলেন।
শুভ্র রুমে এসে সারাকে উঠে বসায়। সারার মুখ ফ্যাকাশে, চোখগুলো ছোট ছোট দেখা যাচ্ছে। দেখেই বোঝা যাচ্ছে খুব ক্লান্ত সে। শুভ্র ফু দিয়ে দিয়ে স্যুপ চামচ দিয়ে সারাকে স্যুপ খাওয়াতে থাকে। খাওয়ানো শেষে পিল আর ব্যথার জ্বরের ওষুধ খাইয়ে শুইয়ে দেয় সারাকে। শুভ্র ও কফি খেয়ে একটু হাঁটাহাঁটি করে সারার পাশে শুয়ে পড়ে। মনে মনে ভাবতে থাকে সকালে কথা হবে সেই ধারণাগুলো। এক সময় ঘুমিয়ে পড়ে শুভ্র। শীতের সকাল, সূর্য মামা অনেক আগে উদয় হলেও এখনও তার কিরণ ধরণীতে এসে পৌঁছেনি। সকাল 9টা বাজলেও কুয়াশা আর মেঘে চারিদিক অন্ধকারের মতোই। ঠান্ডা পড়েছে কনকনে, হাড় হিম করা। তালুকদার বাড়ির ড্রয়িং রুমে সবাই বসে আছে, মুখে কারোর কথা নেই। শুভ্রর মুখ স্বাভাবিক হলেও শ্রাবণের মুখে রাগের আভা। কিন্তু কেউ বুঝল না, কারণ শ্রাবণ ছোট থেকেই চুপচাপ আর গম্ভীর। কারোর কথার মাঝে মতামত দেয় না, এটা তার সাথে যায় না। এই তো কিছুক্ষণ আগেই সকালে পড়তে বসবে বলে অন্তু যখন সারাকে ডাকতে এসে সারাকে রুমে না পেয়ে শ্রাবণকে গিয়ে বলে, অন্তু, বড় ভাইয়া, ছোট আপু তো রুমে নেই। শ্রাবণ ভুরুকুচকে অন্তুর দিকে তাকিয়ে বলে ওঠে। শ্রাবণ, মানে? ছোট আপু রুমে নাই, আমি পুরো বাড়ি দেখেছি। আর আব্বু, আম্মু, চাচ্চু চাচ্চি, ছোট ভাইয়া, বড় আপু সবাই তো দরজা লাগিয়ে ঘুমায়, কারোর রুমেই তালে যায়নি। শ্রাবণ ভুরুকুচকে অন্তুর দিকে তাকিয়ে আনিশা ফাতিহার দিকে তাকালো। আনিশার সাথে সাথে মাথা নাড়িয়ে বলল, আমি কিছু জানি না, আপনি এমনে তাকাবেন না, আমার ভয়ে পিঠ চুলকায়। শ্রাবণ বিরক্ত হল। পর মুহূর্তেই উঠে দাঁড়িয়ে হাঁটা শুরু করে। দরজার কাছে গিয়ে থমকে দাঁড়ায়। পিছনে ফিরে এক ধমক দিয়ে বলে, 3টায় পড়া শুরু কর, আমি এসেই পড়া ধরব। বলেই শ্রাবণ বেরিয়ে যায়। আনিশা সেদিকে তাকিয়ে মুখ ভেঙচি দিয়ে অন্তুর দিকে তাকিয়ে বলে, শ্রাবণ ভাইয়ের চামচা, পড়তে বস, নয়তো তোর সাথে আমার আর ফাতুর পিঠও ফাটাবে। শ্রাবণ স্পষ্ট বুঝতে পারছে সারা শুভ্রর রুমে। সেও পুরো বাড়ি খুঁজে নিয়েছে। এই সকাল 7টায় কেউ ঘুম থেকে ওঠেনি, তাও এত শীতে। সে তো এই 4টেকে পড়ায়, তাই সে ওঠে। শ্রাবণ বাগান, ছাদ সব খুঁজে এলো, তবে যখন সারাকে পেল না তখন শিওর হলো সে শুভ্রর রুমে। শ্রাবণের রাগে পাগল পাগল লাগছে। নিজের মাথার চুল নিজে খামচে ধরে নিজেই কিছুটা চিল্লিয়ে উঠল, তবে সামান্য শব্দে। সে জানে না কেন তার রাগ হচ্ছে, শুধু এটা জানে সারাকে সে। শ্রাবণ নিজের প্রতি নিজেই বিরক্ত। কেন বুঝছে না? একটা ছোট্ট মেয়ের প্রতি দুর্বল সে তো কখনো হয়নি, তাও আবার হাঁটুর বয়সী মেয়ে। স্কুল, কলেজ, ভার্সিটি সব সময়ই শ্রাবণ প্রেমের প্রপোজাল পেয়েছে। শুভ্রর 2টা মেয়ে বন্ধু থাকলেও শ্রাবণের শুভ্রবাদে কোনো বন্ধু ছিল না। কয়েক বছর আগে শ্রাবণের জীবনে একটা প্রেম এসেছিল। মাত্র 6 মাসের গম্ভীর শ্রাবণ তারপর আবার আরও বেশি গম্ভীর হয়ে গেছিল। শ্রাবণ সেখান থেকেই কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকায় না। কিন্তু সেদিন অফিস থেকে বাড়িতে এসে মেন গেট থেকে ঢুকতেই একটা মেয়েকে পড়ে যেতে দেখে হঠাৎই দৌড়ে গিয়ে ধরে ফেলেছিল মেয়েটাকে। আর মেয়েটাকে দেখার পরেই হৃদয় থমকে গিয়েছিল। শ্রাবণ আবারও বুঝেছিল মেয়েটার তার জীবনে বসন্তের হাওয়ার মতো এসেছে, সুন্দর করে সাজিয়ে দিতে। আর যখন সেদিন শ্রাবণ শুনল মেয়েটি আর কেউ না, শুভ্রর বউ, শ্রাবণের খুব রাগ হয়েছিল। কারণ শুভ্র হাসি খুশি বলেই সে এত সুন্দর মেয়েকে বিয়ে করবে, আবার ভাবি বলতে হবে। কিন্তু যখন শুনল এটাই শুভ্রর চুক্তিতে বিয়ে করা বউ, তখনই তার মন লাফিয়ে উঠেছিল এক শয়তানি বুদ্ধিতে। শ্রাবণ এক মুহূর্ত দেরি না করে তার বড় মামাকে সব কিছু খুলে বলে, তারপরেই শুভ্রকে ডেকে নিয়ে বেরিয়ে যায়। আর তার মামা মানে শুভ্রর বাবা যা যা বলেছে তার মামা তাই তাই করেছে সারার কথা ভেবে। কিন্তু ফারুক তালুকদার শ্রাবণের বুদ্ধি বুঝে নাই। শ্রাবণ সব সময় সারাকে শুভ্রর থেকে আলাদা করে রাখতে চেয়েছে। জানে না কেন সবসময় শুভ্রর পছন্দের জিনিসটাই কেন তার পছন্দ হয়। কিন্তু শুভ্র যখন বলেছিল সে সারাকে ভালোবাসে না, শুধুই চুক্তির জন্যই আছে, তখন শ্রাবণ ভেবে নিয়েছিল এবার সারাকে সে পাবে। কারণ সব সময় সে শুভ্রর খুশির জন্য তার পছন্দ ছেড়ে দেয়, এবার সারাকে সে নিজের পছন্দ হিসেবে কেড়ে নিবে। ফারুক তালুকদারের কর্কশ কণ্ঠে সবাই তার দিকে তাকায়। ফারুক তালুকদার আনিসের দিকে তাকিয়ে আবার শুভ্র শ্রাবণের দিকে তাকায়। তারপর সারার দিকে তাকিয়ে বলে ওঠে, শুভ্র, সকাল সকাল সবাইকে এখানে ডাকার মানে কি? শুভ্র এবার গলা ঝেড়ে বলে ওঠে, আব্বু, আমি কিছু দরকারি কথা বলতে চাই, বলবো? ফারুক তালুকদার কর্কশ কণ্ঠে বলে ওঠে, বলতে পারো। ফারুক তালুকদারের অনুমতি পেয়ে শুভ্র বলে ওঠে, আব্বু, আমি চাই সারা আর উরু আমার কাছে থাক, আমি চাই না ওরা দুজন আমার থেকে দূরে থাক। শুভ্রর কথা শুনে সবাই চোখ বড় বড় করে করে তার দিকে তাকায়। ফারুক তালুকদার বলে ওঠে, মানে কি? শুভ্র, মানে আমি আমার স্ত্রী সিদ্রাতুল সারা তালুকদার আর আমার মেয়ে উরুকে নিয়ে থাকতে চাই। আমি তোমাদের সব কথা শুনি, তবে সরি আব্বু, আমি সারা আর উরুকে আলাদা করতে পারবো না। সারা দিন দিন মন মরা যাচ্ছে,
অরুকে ওর কাছে দিচ্ছ না, কেন এমন করছো? একদমে কথাগুলো বলে থামে শুভ্র। শুভ্রর কথা শুনে ফারুক তালুকদার মিসেস আনিতার দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, ফারুক তালুকদার, কি শুনছি? শুভ্রর মা, তুমি দাদুভাইকে সারা মামুনির কাছে দাও না কেন? মিসেস আনিতা, আসলে আমি সারার পড়াশোনার ক্ষতি যাতে না হয় তাই দেই না। মিসেস আনিতার কথা শুনে ফারুক তালুকদার শুভ্রর দিকে তাকিয়ে বলে ওঠে, শুভ্র, আমি যা একবার বলি সে কথার নড়চড় হয় না, মাথায় রেখো। সারা আর অরু আলাদা থাকবে, যা সিদ্ধান্ত 4 বছর নিব। শুভ্র, তাহলে আমি সিদ্ধান্ত নিয়েছি আব্বু। সবাই শুভ্রর দিকে তাকায়। এদিকে শ্রাবণ মনে মনে খুশি, তার বড় মামা তার কথা অনুযায়ী কাজ করে চলেছে। আনিস তালুকদার ঠান্ডা কণ্ঠে বলে ওঠে, কি সিদ্ধান্ত শুভ্র বাবা? শুভ্র, আমি অরু আর সারাকে নিয়ে আজকেই ঢাকা ব্যাক করব। আমি অরু আর সারাকে আলাদা করতে পারবো না, মাফ করে দাও। ফারুক তালুকদার, তোমার বলা শেষ? শুভ্র বেশ অবাক হলো তার বাবার ঠান্ডা কথার উত্তর শুনে। এদিকে শান্তা আর শ্রাবণের মনে চলছে অন্য কিছু। শান্তা কুটিল হেসে ওপরে শুভ্রর রুমে চলে গেল। এদিকে শ্রাবণ বুঝে গেছে তার মামা এখন কি বলবে। শ্রাবণ ভাবতে লাগলো কিছুক্ষণ আগের কথা। শ্রাবণ সারাকে পুরো বাড়ি খুঁজে না পেয়ে যখন শুভ্রর রুমের সামনে আসে, ঠিক তখনই শুভ্র রুমের দরজা খুলে দেয়। এতে শ্রাবণ একটু বোকা বনে যায়, তবুও নিজের গম্ভীরতা বজায় রেখা শ্রাবণকে দরজার সামনে দেখে শুভ্রও অবাক হয়ে যায়। তারপর জিজ্ঞাসা করে, কি হয়েছে সারার? শুভ্র প্রতিউত্তরে কিছু না বলে শুধু বলে, জ্বর আর ঠান্ডা লাগছে। এই শীতের মধ্যে কিছু গায়ে না দিয়ে বাইরে দাঁড়িয়ে থাকলে আর কি হবে? শুভ্রর কথা শুনে শ্রাবণ চোখ ছোট ছোট করে বলে, তুই কিভাবে জানলি আর সারাতির রুমে কেন? শুভ্র এবার বিরক্ত হলো, তাও কিছু বলল না, শুধু বলল, আমার বউ আমার রুমে না থাকলে তোর রুমে থাকবে গাধা। বলেই শুভ্র রুমে চলে যায়। এদিকে শ্রাবণ রাগে ফেটে পড়ছে, চোখগুলো মুহূর্তেই রক্তিম আভা ধারণ করল। শ্রাবণ আর কিছু না বলে নিজের রুমে চলে গেল। বর্তমানে ফারুক তালুকদারের কথা শুনে শ্রাবণ রেগে উঠে চলে যায় ড্রয়িং রুম থেকে। সে কল্পনাও করে নাই তার মামা তার আশায় এমনভাবে পানি ঢেলে দেবে। সে ভেবেছিল অন্তত সারা আর শুভ্রকে আলাদা করতে পারবে, কিন্তু না পারল। তার মামা ছেলে হারানোর ভয়ে একসাথে থাকার পারমিশন দিয়ে দিয়েছে। শ্রাবণ জানে শুভ্র সারার সাথে কোনো খারাপ কিছু করবে না, এটা তার বিশ্বাস, কারণ শুভ্র এমন না। কিন্তু সারা আর শুভ্রকে একসাথে থাকার কথা শুনে মাথা গরম হয়ে গেছে শ্রাবণের। শ্রাবণ বুঝতে পেরেছে শুভ্র সারাকে ভালোবাসতে শুরু করেছে, কিন্তু সারা তো ছোট, আর সে শুধু শ্রাবণ। এই তো কিছুক্ষণ আগেই তার মামা বলল শুভ্রকে উদ্দেশ্য করে, ফারুক তালুকদার, শুভ্র তোমার শেষ কথা কি? শুভ্র, মানে? ফারুক তালুকদার, মানে হলো আর কি কিছু বলবা তুমি? না আব্বু। ফারুক তালুকদার এবার সারার দিকে তাকিয়ে বলল, সারা মামনি, তুমি কি চাও? শুভ্রর সাথে থাকবা নাকি না? তোমার কথায় আমি সিদ্ধান্ত নেব। এদিকে সারা লজ্জায় মাটি ফাঁক করে দিতে ইচ্ছা করছে। এত মানুষের সামনে কিভাবে বলবে সে শুভ্রর সাথে থাকতে চায়? সারাকে চুপ থাকতে দেখে ফারুক তালুকদার আবার বলে ওঠে, কি হলো মামনি, বলো। এবার শুভ্র বলে ওঠে, মাফ করে দিও আব্বু আমাকে। সারা কি বলবে না বলবে সেটা আমার জানার দরকার না। আমার সারাকে লাগবে, সাথে অরুকেও। আর সারা অরুর আম্মু হয়েই এই বাড়িতে থাকবে। ওর মতামত আমি চাইনি, ওর প্রতি এটা আমার অধিকার। ও মানলেও হ্যাঁ, আর না মানলেও হ্যাঁ, আমার সাথেই এক রুমে থাকা লাগবে। কি নির্লজ্জের মতো কথা বলছো শুভ্র তুমি? বেশ রেগে কথাটি বলে ওঠে। শুভ্র, যদি নিজের স্ত্রী সন্তানকে নিজের কাছে রাখতে নির্লজ্জ উপাধি পাই, তাহলে আমি শুভ্র হাজারবার নির্লজ্জ হতে রাজি। শুভ্রর কথা শুনে সবাই অবাক। এ কোন শুভ্রকে দেখছে সবাই? শুভ্র তো কখনো কারোর মুখের ওপর কথা বলেনি, তাহলে আজ কিভাবে কি হচ্ছে? শ্রাবণ কিছু বলতে উদ্যত হলে ফারুক তালুকদার হাতের ইশারায় তাকে থামিয়ে দেয়। ফারুক তালুকদার মনে করে শ্রাবণ সারাকে নিজের বোন মনে করে বলেই শুভ্র থেকে আলাদা করতে চায়। বয়স অল্প যেহেতু, তাই তিনিও শ্রাবণের কথা শোনেন। কিন্তু আজ শুভ্রর ব্যবহারে যতটুকু না অবাক হয়েছে, তার বেশি মনে মনে খুশি হয়েছে। ফারুক তালুকদার বেশ গম্ভীর কণ্ঠে বলে ওঠে, শুভ্র, ওদের ব্যাগ গুছিয়ে দাও, ওরা চলে যাবে এখান থেকে। আমি এমন অপদার্থ ছেলে আমার বাড়িতে রাখব না, যে গুরুজনদের সম্মান করে না, বাবা চাচার মুখের ওপর কথা বলে। ফারুক তালুকদারের কথা শুনে সবাই আরও অবাক হয়। শুভ্রর ভাবাবেগ বুঝা গেল না। যে ছেলের ঠোঁটে সব সময় হাসি লেগে থাকে, সেই ছেলের নাক, চোখ, মুখ সব লাল বর্ণের। বোঝাই যাচ্ছে প্রচণ্ড রেগে আছে। মিসেস আনিতা আর মিসেস সুমনা আতকে উঠলেন, সাথে আনিস তালুকদারও। শ্রাবণও ভ্রু কুচকাল। সারা ভয় পেয়ে গেল, বুঝতে আর বাকি রইল না এই পরিবারটাও তার পোড়া মুখভাগ্য থেকে হারিয়ে যেতে চলেছে। সারার চোখ দিয়ে গড়িয়ে পড়ল নোনা জল। ফারুক তালুকদার সেদিকে তাকিয়ে শুভ্রর উদ্দেশ্যে বলে উঠলেন, শুভ্র, এখনই তোমরা ঢাকা চলে যাবে, আর এই বাড়িতে আসবে না। আমি এমন অপদার্থ ছেলে আমার বাড়িতে রাখব না, যে গুরুজনদের সম্মান করে না,
বাবা চাচার মুখের ওপর কথা বলে। শুভ্র, ওকে আব্বু, যা আপনি বলবেন। এই বলে সারার হাত ধরতেই সারা জোরে ফুপিয়ে কেঁদে ওঠে। সাথে সাথে শুভ্রর হাত ছাড়িয়ে ফারুক তালুকদারের পা জড়িয়ে বসে কান্না করতে শুরু করে। আকস্মিক আক্রমণে ফারুক তালুকদার একটু ভরকে যান, তবে সে জানত এমনটাই হবে। ফারুক তালুকদার সারার দিকে তাকিয়ে মাথায় হাত বুলিয়ে বলে, কি হয়েছে মামনি? পা ধরতে নেই, ছাড়ো। সারা ছাড়ে না, আরও জোরে জড়িয়ে ধরে। দূর থেকে শান্ত কণ্ঠে বলে, সারা, আব্বুকে ছেড়ে চলে আসো, আমরা ডাকা ব্যাক করব, সব কিছু গোছাতে হবে। সারা এবার জোরে কেঁদে ফেলে। মিসেস আনিতা আর সুমনার চোখে পানি চিকচিক করছে। সারা মেয়েটাকে খুব আপন মনে হয় তাদের। চলে যাবে শুনে খুব কষ্ট লাগছে, তবে ফারুক তালুকদারের মুখের ওপর কথা বলার সাহস তাদের নেই। আনিস তালুকদার সারার মাথায় হাত রেখে বলে, যাও মা, শুভ্র অপেক্ষা করছে। এদিকে সারার চোখে পানি দেখে শ্রাবণের পায়ের রক্ত মাথায় উঠে গেছে, পারছে না শুভ্রকে কয়েকটা থাপ্পড় দিতে। ফারুক তালুকদার এবার শান্ত কণ্ঠে বলে ওঠে, সারা মামুনি, যাও, ও তোমাকে ভালো রাখবে। এখানে থাকলে আলাদা থাকবা, অরুকে বেশি পাচ্ছ না, ডাকা যাও, সব পাবে, দেরি করো না। শুভ্র, সারাকে নিয়ে যাও, কথাটা বেশ জোরেই বলে ওঠে ফারুক তালুকদার। সারা এবার ফারুক তালুকদারের পা আরও জোরে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, বাবাই প্লিজ এমন করবেন না, আমি খুব একা হয়ে যাব। বাবাই, আপনি আমাকে মেয়ে মনে করেন, মেয়েকে দূরে সরিয়ে দিতে পারবেন? বাবাই, আমি কখনো বাবা মায়ের ভাই বোনের আদর ভালোবাসা পাইনি, আপনাদের এখানে এসে পেয়েছি, প্লিজ আপনাদের ছেড়ে আমি থাকতে পারবো না। সারার কথা শুনে সবার মন খারাপ হয়ে গেল নিমিষেই। শুভ্ররও মনটা খারাপ লাগছে, কি করবে বুঝতে পারছে না। মিসেস সুমনার চোখ বেয়ে পানি পড়ছে, চোখ এড়ায়নি কারোর। শ্রাবণ বেশ খুশি যে সারা যেতে চায় না, সারাকে সবাই আপন ভেবে নিয়েছে। ফারুক তালুকদার এবার বেশ কঠিনভাবে সারাকে নিজের পা থেকে ছাড়িয়ে বেশ কঠিন রাগী স্বরে শুভ্রকে হুঙ্কার দিয়ে বলে ওঠেন, জানি না ভালোবাসা কি, শুধুমাত্র 4 অক্ষরের নাম নাকি এর পিছনে আছে আর এক রহস্য। ভালোবাসা মানুষকে এত কাঁদায় কেন? একটু মন খুলে হাসিয়ে আবার দুঃখের সাগরে ভাসিয়ে দেই। পড়ন্ত বিকেল, শ্রাবণ ছাদের কর্নারে দোলনায় বসে নিজের ডায়েরিতে লিখল নিজের মনে জমিয়ে রাখা কথাগুলো। শ্রাবণ জানে না একটা বিবাহিত মেয়েকে সে কিভাবে ভালোবেসে ফেলল, তার রুচি কিভাবে এত খারাপ হলো। কিন্তু শ্রাবণ যে নিরুপায়, তার হৃদয় গহীনে ছোট্ট করে ফুটে উঠেছে সারা নামক মিষ্টি একটা ফুল। তবে চাইলেই তাকে আর আপন করে নিতে পারবে না শ্রাবণ। ভালোবাসলেই কি আপন করে নিতে হবে নাকি? দূর থেকেও ভালোবাসা যায়। আজ ফারুক তালুকদার যখন সারাকে বলেছিল সে শুভ্রর সাথে থাকতে চায় কিনা, তখন সারার উত্তর হ্যাঁ ছিল। শ্রাবণ তখনই বুঝতে পেরেছে সারার হৃদয়ে শুভ্র জায়গা পেয়েছে। শ্রাবণের চোখ বেয়ে পড়ে এক ফোঁটা নোনা জল। হ্যাঁ, শ্রাবণ কাঁদছে। কেন কাঁদছে? সারাকে না পাওয়ার জন্য নাকি অন্য কোনো কারণ? হুট করে কান্নার মাঝেই শ্রাবণ রহস্যমাখা হাসি দিয়ে বিড়বিড় করে বলে ওঠে, রাত্রি, তোমাকে আমি রাতের মতোই কালো অন্ধকার জীবন থেকে ঘুরিয়ে আনব। ভালোবেসে ফেলছি তোমায়, তোমাকে আমার করেই ছাড়ব। শ্রাবণ জোরে জোরে হাসতে শুরু করল। ঠিক সে সময় সাদের দরজার পেছন থেকে বেরিয়ে এলো অন্তু আর আনিশা। তারা সাদে গাছে পানি দিতে এসেছে, কিন্তু তাদের শ্রাবণ ভাইয়ের এমন হাসি দেখে অবাক না হয়ে পারল না। আনিশা ওড়না কোমরে পেঁচিয়ে উল্টো দিকে ঘুরে দোলবায় বসে থাকা শ্রাবণ ভাইকে বলে ওঠে, কি ব্যাপার ভম্বল সাহেব, আপনি হাসলেন, তাও আবার এত জোরে? এই অন্তু, আমরা সত্যি শুনলাম তো, গম্ভীর মুখ ভম্বল ভাই হেসেছে? আনিশার কণ্ঠ পেয়ে পিছে ঘুরে তাকায় শ্রাবণ। পিছনে আনিশা আর অন্তুকে দেখে চোখ মুখ কঠিন করে ফেলে। তারপর বেশ রাগী কণ্ঠেই ধমক দিয়ে বলে, হোয়াট, ভম্বলকে? শ্রাবণের কথায় কেঁপে উঠল অন্তু আনিশা। অন্তু একটু একটু করে পিছিয়ে সাদ থেকে দৌড়ে পালালো, কিন্তু আনিশার পা জমে গেছে। তার তো সবসময় ভুল জায়গায় ভুল কথা বলা স্বভাব। আজকেও তার কানের নিচে 140 ভোল্টের চড় পড়বে শিওর। আনিশার ভাবনার মাঝেই শ্রাবণ হুঙ্কার দিল, এখানে কি করছিস তুই? না না, মানে ভাইয়া। কি মানে করছিস? এক চড়ে গালের সব দাঁত ফেলে দেব, এই সব আজে বাজে কথা আর একদিন শুনলে। আনিশা কেঁপে উঠল ভয়ে। শ্রাবণ রাগে চোখ লাল করে পাশ থেকে চলে গেল। শ্রাবণ চলে যেতেই আনিশা মুখ ভেঙচি কেটে বিড়বিড় করে বলল, গম্ভীর মুখ বাদরকে ভোম্বল বলায় খেপে গেছে, তাতে আমার কি? আমি আরও 110 বার বলবো, ভোম্বল শ্রাবণ ভাই। কথাটা বেশ জোরেই বলল আনিশা। বলে পিছন ঘুরতেই কারোর বুকের সাথে ধাক্কা খেল। আনিশা মুখ উঁচু করে দেখল শ্রাবণ রাগী চোখে তার দিকে তাকিয়ে আছে। আনিশা শুকনো ঢোক গিলল।
সে নিজের মনে নিজেকেই গালি দেওয়া শুরু করল। শ্রাবণ এসেছিল দোলনায় পড়ে থাকা তার ডায়েরিটা নিতে, কিন্তু এসেই শুনতে পেল আনিশার কথা। মুহূর্তে আরও বেশি রাগ চেপে গেল মাথায়। আনিশা কিছু বলতে নিতে শ্রাবণ আনিশাকে ধাক্কা দিয়ে ঠাস করে চড় বসিয়ে দিল আনিশার গালে। আনিশা ছিটকে পড়ে গেল। সাথে সাথে ফ্যাচ ফ্যাচ করে কেঁদে উঠল আনিশা। শ্রাবণ হাঁটু ভাঁজ করে বসে আনিশার সামনে, তারপর আনিশাকে উদ্দেশ্য করে বলে, লাস্ট টাইম ওয়ার্নিং দিলাম তোরে, এরপর মামারে বলবো, বিয়াদব কোথাকার। বলেই শ্রাবণ রাগে হিসিস করতে করতে নিচে চলে আসলো। নিচে আসতেই তার মাথা আরও গরম হয়ে গেল। তার চাচা এসেছে। শ্রাবণ তার বাবার গোষ্ঠীর কাউকে সহ্য করতে পারে না। তার মতে তার চাচাদের জন্য তার বাবা স্ট্রোক করে মারা গেছে। রুমে বসে সারা ব্যাগ থেকে এক একটা করে জিনিস বের করছে, যা সবই বাদ দেওয়ার মতো জিনিস। সব মামারা তার ব্যাগে গুজে দিয়েছে। সারার সব জিনিসের মধ্যে নিজের ডায়েরিটা পেয়ে আনন্দে লাফিয়ে ওঠে। শুভ্র ভ্রু কুচকে জিজ্ঞাসা করে, এটা কি? সারা শুভ্রর ইশারা অনুসারে তাকাতেই দেখে ছোট আর একটা পেন্সিল বক্স। সারার মনে নেই এই বক্সের কথা, প্রায় ভুলতে বসেছে। শুভ্র সারার হাত থেকে পেন্সিল বক্সটা নিয়ে বেশ কৌতূহল নিয়ে খুলল সেটা, কিন্তু খোলার পর হতাশ হলো। সামান্য একটা রোপার চেন আর একটা লকেট, কিন্তু বক্সের অন্য পাশ খুলতেই শুভ্র বেশ অবাক হয়। সেখানে সারার ছোটবেলার কয়েকটি ছবি। সারা এগুলা খুব যত্নে রেখেছে। শুভ্র ছবিগুলো হাতে নিয়ে ভাবতে লাগলো। তার মনে হচ্ছে সেই বাচ্চাকে দেখেছে, কিন্তু মনে করতে পারছে না। শুভ্রর ভাবনার মাঝেই সারা হাত থেকে ছবিগুলো নিয়ে আবার বক্সে রাখে। তারপর চেনটা শুভ্রর হাতে দিয়ে বলে, পরিয়ে দিতে। শুভ্র চুপচাপ পরিয়ে দেয়, কিন্তু তারপর মন ছবির দিকে। সেই ছবি আগেও দেখছে। সারা উঠে আলমারির ভিতরে তার ডায়েরি আর নক্সটা রেখে দিল। তারপর বাকি জামা কাপড়গুলো আর ব্যাগগুলো নিয়ে গিয়ে এক সাইডে রেখে দিল। কাল ফেলে দেবে, কারণ শুভ্র এসব রাখতে দেবে না। সারার কাছে তার ডায়েরিটা অনেক আবেগের। ছোটবেলায় তার এক দাদু তাকে উপহার দিয়েছিল, পাতলা একটা ডায়েরি। সারা বুঝমতে শেখার পর সেখানেই তার সুখ দুঃখ লিখে রাখে। ডায়েরি লেখা তার শখও হতো, কিন্তু কাজের চাপে পারত না। তাও রাতে জেগে জেগে সারাদিনের সব কিছুই লিখে রাখত। সারা বিছানার এক কোণায় বসে আছে। অরুকে নিয়ে এসেছিল, কিন্তু মেয়ে তার ঘুম পাগল, এক্ষুনি ঘুমিয়ে গেছে। অরুকে দোলনায় দিয়ে সারা অরুর দোলনার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। শুভ্র সারার পাশে এসে সারার ঘাড় থেকে চুল সরিয়ে একটা চুমু খায়। সারার হুঁশ ফেরে, চমকে উঠে তাকায় শুভ্রর দিকে। শুভ্র মুচকি হেসে সারার ঘাড়ে থুতনি রেখে দুই হাত মোড়ে ধরে সারাকে। তারপর ফিসফিস করে বলে ওঠে, পিচ্চি পাখি, এত কি ভাবছ? আচ্ছা, আমি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি, রাগ করবেন না তো? উহু না, আমি তো প্রমিস করেছি তোমার কোনো কথায় রাগ করব না। তাহলে বলি? বলো। আচ্ছা, আমি কি একটু বেশিই ছোট? আপনার সাথে কি আমার মানায় না? শান্তা আপু আজকেও আমারে বলছে আমি নাকি পিচ্চি বলে দয়া করছেন। শান্তার কথা শুনে শুভ্রর মাথায় আগুন ধরে গেল। সে সারাকে ছেড়ে দিয়ে বলল, তোমারে বলেছি শান্তার কোনো কথায় কান দেবা না, আর আজাইরা চিন্তা বাদ দাও, আমি আসছি। বকেই রুম থেকে রাগে বেরিয়ে যায় শুভ্র। সারা অবাক হয়ে যায়, হলোটা কি মানুষটার? সারা তো শুধু এমনিতে জিজ্ঞাসা করল। শান্তা আপুর কথা সে এক কান দিয়ে নিয়ে অন্য কান দিয়ে বের করে দেয়। সারা আর কিছু না ভাবে ঘুমন্ত অরুকে কোলে নিয়ে শাশুড়ির রুমের দিকে যাওয়ার উদ্দেশ্য পা বাড়াল। ড্রয়িং রুমে বসে আছে ইব্রাহিম শেখ, শ্রাবণের চাচা। ফারুক তালুকদারের সাথে কথা বলছে। সে মূলত আজ এসেছে সবাইকে নিয়ে যেতে। তাই তিনি ফারুক তালুকদারকে উদ্দেশ্য করে বলে উঠলেন, ভাই সাব, আজ কিন্তু সবাইকে আমার সাথে যেতেই হবে। আমি অনেক আশা নিয়ে এসেছি, যেতেই হবে। ফারুক তালুকদার, মাফ করবেন, আপনি চাইলে শ্রাবণ, শান্তা বা ছেলে মেয়েদের নিয়ে যান, সমস্যা নেই। আমার ব্যবসার জন্য যেতে পারবো না। ইব্রাহিম শেখ, তা বললে হচ্ছে না, আমার ছোট ভাই আর বাবার মৃত্যুবার্ষিকী এই সপ্তাহে, আপনাদের যেতেই হবে। বেশ খানিকক্ষণ তর্কাতর্কির পর ফারুক তালুকদার যেতে রাজি হলেন, কিন্তু আজ নয়, কাল সকালে বেরোবে তারা। তাই ইব্রাহিম শেখ আজ রাতে থাকতে বললেন। তিনিও রাজি হয়ে গেছেন। তাই ফারুক তালুকদার এবার বেশ জোরেই স্বাভাবিক কণ্ঠে শান্তাকে ডেকে বলে ওঠেন, সকাল সকাল তালুকদার বাড়িতে হই হুল্লোড়, সবার যে যার মতো রেডি হতে ব্যস্ত। আজ তারা যাবে 100 কিলোমিটার দূরে শ্রাবণের চাচার বাড়ি। সেখানে 1 সপ্তাহ থাকবে। যদিও ফারুক তালুকদার, আনিস তালুকদার দুদিন পরেই চলে আসবে, বাকিরা সবাই থাকবে। সেখানে শ্রাবণের বাবা আর দাদার মৃত্যুবার্ষিকী পালন করা হবে। সকাল 7টা পরপর 3টা প্রাইভেটে উঠে বসল তালুকদার বাড়ির সকলে। প্রথম গাড়িতে ফারুক তালুকদার, ইব্রাহিম শেখ, আনিস তালুকদার, মনিরা তালুকদার।
পরের গাড়িতে মিসেস আনিতা, অরু, শান্তা, ফাতিহা, অন্তু। আর শেষ গাড়িতে শ্রাবণ, শুভ্র, সারা আর আনিশা। গাড়ি চলতে শুরু করল। সারা আজ সাদার ওপর লাল কাজ করা গাউন পরেছে, চুলগুলো ছেড়ে দেওয়া। শুভ্র ড্রাইভিং করছে, আনিশা মোবাইল স্ক্রল করছে। শ্রাবণ এক দৃষ্টে গাড়ির ব্যাক আয়নায় সারার দিকে তাকিয়ে আছে। কেন সে জানে না। সারা গাড়ির দরজার সাথে সেটে বসল, পা থেকে জুতো দুটো খুলে সিটের ওপর পা তুলে বসল। শুভ্র মিররে খেয়াল করল সারাকে। দিন দিন মেয়েটার প্রতি দুর্বল হয়ে যাচ্ছে সে। গাড়ি চলছে ফুল স্পিডে। ফাঁকা হাইওয়ে পেয়ে শুভ্র বেশ জোরেই গাড়ি টান দিল। সারা কিছুক্ষণ আগেই ঘুমিয়ে গেছে, গাড়ির জানালার সাথে মাথা রেখে। অতিরিক্ত বাতাসের কারণে সারার সিল্কি চুলগুলো উঠছে। হঠাৎ আনিশা বলে উঠে, শ্রাবণ ভাই, একটা গান গাবেন প্লিজ? এই বাতাসে আপনার গান শুনতে ইচ্ছা হচ্ছে। আনিশার কথা শুনে সারা ঘুম থেকে জেগে উঠল। শ্রাবণ গম্ভীর মুখে একবার আনিশার দিকে তাকিয়ে গাড়ির সাউন্ড বক্স চালু করে দিল। আনিশা হতাশ হল, তবুও আবার বলে ওঠে, ভাইয়া প্লিজ একটা গান প্লিজ। শ্রাবণ কিছু বলতে যাবে, তখনই সারা বলে ওঠে, শ্রাবণ ভাই প্লিজ, আনু আপি যেহেতু বলছে একটা শুনান প্লিজ। শুভ্র এদের কথায় কান দিয়ে গাড়ি ভালোভাবে ড্রাইভ করছে। শ্রাবণ রেগে গেলেও সারার কথা ফেলতে পারল না। শ্রাবণ বুকের সাথে লেগে থাকা শার্টের গলায় ঝুলে থাকা সানগ্লাসটা খুলে চোখে দিয়ে গম্ভীর গলায় বলল, ওকে। শ্রাবণের কথা শুনে আনিশা বিড়বিড় করে বলল, হালা ভোন বল, কথা শোনার আগে ধমক দেয়, তারপর কাজ করে। আনিশার কথা শুনে শ্রাবণ পিছু ফিরে আনিশার দিকে তাকিয়ে বলে, শ্রাবণ কিছু বললি? আনিশা, কই না তো। শুভ্র এবার হেসে বলে ওঠে, আরে শ্রাবণ বাদ দে, পিচ্চি মানুষ কি না কি বলছে। শ্রাবণ কিছু বলতে যাবে, তার আগেই সারা বলে ওঠে, ভাইয়া এসব বাদ দিয়ে প্লিজ একটা গান শুনান। শ্রাবণ বলল, স্যাড নাকি হ্যাপি? সারা বেশ কিছুক্ষণ ভেবে বলল, স্যাড। শুভ্র ভ্রু কুচকে বলল, আজ হ্যাপি ডি স্যাড গান শুনবা? সারা বেঞ্চি কেটে বলে, ভাইয়ার গাওয়া হয়ে গেলে আপনি হ্যাপি গান গাইবেন, দেখব কে জিতে। শুভ্র হাসল, সে জানে তার আধপাগল বউ কখন কি বলে জানে না। সারা এবার বেশ তাড়াহুড়ো করেই বলে ওঠে, কই শ্রাবণ ভাই শুরু করেন। আনিশা চুপ করে বসে আছে। শ্রাবণ আর কিছু না বলে সোজা হয়ে বসল, তারপর খালি গলায় গেয়ে উঠল, যদি তোমার মনে ধরে আরও ব্যথা দিও মোরে, দোহাই লাগে ভুইলা যাইও না। হায় রে, যদি তোনার মনে ধরে আরও ব্যথা দিও মোরে, দোহাই লাগে ভুইলা যাইও না। একদিন আইবারে সেদিন আইসা আমায় পাইবা না। একদিন আইবা তুমি আইবারে সেদিন আইসা আমায় পাইবা না। শ্রাবণ থামল। সারা ভ্রু কুচকে জিজ্ঞাসা করল, ভাইয়া একটা সত্যি কথা বলবেন? শ্রাবণ ভ্রু কুচকে পিছন ফিরে সারার দিকে তাকালো, তার মাঝেই সারাকে পরখ করে নিল। চুলগুলো এলোমেলো, চুলের ক্লিপ ঝুলে আছে। শ্রাবণ ভ্রু কুচকে জিজ্ঞাসা করল, কি? আসলে ভাইয়া আপনি কি আগে প্রেম করছিলেন? আসলে আমি মামাবাড়ি থাকতে একজনের গলায় শুনছিলাম এই গান, সে প্রেম করেছিল, কিন্তু তার সেই প্রেমিকা চলে গিয়েছিল অন্য কারোর সাথে বিয়ে করে, তাই সে এসব গান গাইত। বিশ্বাস করো সারা, আমিও এই প্রশ্ন করতাম, শ্রাবণ ভাই কি ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে গেল? আনিশা রসিকতার কণ্ঠে বলে ওঠে। শুভ্র খুক খুক করে কেসে ওঠে। শ্রাবণ সবার দিকে একবার তাকিয়ে ভ্রু কুচকে তাকায়, তারপর বেশ গম্ভীর কণ্ঠেই বলে, রাত 10টা ছুঁই ছুঁই শুভ্রদের গাড়ি এসে থামল শ্রাবণের চাচার বাড়ি বা তার পৈতৃক নিবাসে। বাড়ির নাম শেখ বাড়ি, একতলা, চারিপাশ কাঠের বেড়া দিয়ে বাড়ির আশেপাশে ঘেরা। শ্রাবণের চাচার বাড়ি বাংলাদেশের অন্যতম সুন্দর ও উন্নত যশোর জেলায় অবস্থিত। শুভ্রদের গাড়ি পরপর বাড়ির ভিতরে ঢুকে গেল। শুভ্ররা গাড়ি থেকে লাফতেই চোখে পড়ল একতলা বিশিষ্ট বাড়িটি। শুভ্র আগেও এসেছে, শুধু সারাই এই প্রথম এসেছে। সবাই বাড়ির ভিতরে প্রবেশ করল। সেখানে শ্রাবণের চাচি হাফিজা বেগম আর শ্রাবণ দুই চাচতো ভাই নাহিদ আর নাফিজ সবাইকে স্বাগত জানালো। সবাইকে যার যার রুম দেখিয়ে দিল। যেহেতু বাড়িটা ছোট, তাই আনিশা, অরু আর সারাকে এক রুমে দিল, আর অন্য রুমে শান্তা, মিসেস মুনিরা আর ফাতিহা। আর শুভ্র, শ্রাবণ আর অন্তুকে এক রুমে দেওয়া হলো। সবাই যে যার দেখানো রুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে রাতে খেয়ে নিল, তারপর ঘুমাতে চলে গেল। সারা রুমের দিকে যেতেই মিসেস আনিতা পিছন থেকে ডেকে এসে বলল, সারা, অরু দাদুভাইকে আমার কাছে দাও, এই শীতে রাতে বারবার উঠে তোমার খাওয়ানো লাগবে না। সারা মুচকি হাসি দিয়ে ঘর থেকে অরুকে নিয়ে এসে মিসেস আনিতার কোলে দিয়ে দিল। যাও মা, ঘুমিয়ে পড়ো,
জি মা, আপনিও যান। বলেই সারা রুমে চলে আসলো। সত্যি তার ঘুম আসছে। 10-12 ঘন্টা জার্নি করে সে ক্লান্ত। হঠাৎ তার মনে হলো শুভ্রর কথা। শুভ্র তো ড্রাইভিং করেছে, তাহলে তার কি অবস্থা? নিশ্চয়ই হাত পা ব্যথা করছে, নিশ্চয়ই আজ ঘুমাতে পারবে না। সারার চিন্তায় সারা নিজেই লজ্জা পেল। ইস, সে একটু বেশিই চিন্তা করে শুভ্রকে নিয়ে। সারা বিছানায় শুয়ে পড়ল। আনিশা কম্বলের মধ্যে মুড়ি দিয়ে মোবাইল দেখছে। সারার মোবাইল দেখতে ইচ্ছা করছে না, তাই ঘুমিয়ে পড়ল। রাত 12টা ছুঁই হতের সিগারেটের শেষ টান দিয়ে ফেলে দিয়ে পা দিয়ে পিষে নাক দিয়ে ধোঁয়া ছাড়ে শ্রাবণ। তারপর নাহিদের দিকে তাকিয়ে বলল, কি বলছি বুঝতে পারছিস? নাহিদ মাথা ঝাঁকালো, মানে সে বুঝেছে। শ্রাবণ ছোট থেকে নাহিদের পাগল গুরু মনে করে একরকম। শ্রাবণ কিছুটা নাহিদের দিকে ঝুঁকে বলে ওঠে, সাবধান, শরীরে যেন স্পর্শ করবি। সি ইজ অনলি মাইন। তাই যা করবি শুধু ভুল বোঝানোর জন্যই। ঠিক আছে ভাই, আপনি চিন্তা করবেন না। কিন্তু আবার কি? মেয়েটাকে আগে তো কখনো দেখিনি। তুই চুপচাপ কাজ কর, করতে পারলে আনুর লগে তোর বিয়ে পাক্কা। সত্যি তো ভাই, আমারে বিশ্বাস করিস? অনেক করি। তাহলে কবে করব কাজটা? মামারা পরশু চলে যাবে, সেদিন রাত্রিরেই। আচ্ছা ভাই। শ্রাবণ আর কিছু বলল না। এখন তার শান্তাকে খুব দরকার। তার মনে কি চলছে সে বাদে কেউ জানে না, কিন্তু সে শিওর যে নায়ক না হলেও সারার জীবনে ভিলেন হয়ে হলেও তাকে নিজের করে ছাড়বে। শ্রাবণ দীর্ঘশ্বাস ফেলল, তারপর বিড়বিড়ালো, শুভ্র ভাই, আমার জানিস তুই আর তোর পিচ্চি পাখি না খুব বোকা। দেখিস তোদের বোকামিতে তোরা কেমন ভালো থাকিস। শ্রাবণ রহস্যে ভরা একটু হাসল। নাহিদ এতক্ষণ শ্রাবণকে পর্যবেক্ষণ করছে। সেও বুঝতে পারছে শুভ্র ভাইয়ের বউয়ের প্রতি শ্রাবণ ভাইয়ের কিসের এত টান। তার মা একটু আগেই বলল উপরে আসার আগে সেটা শুভ্র ভাইয়ের বউ, আর এখন শ্রাবণ ভাই তার সাথেই কিনা। নাহিদ আর ভাবল না। সে জানে কাজটা ঠিকমতো করতে পারলে শ্রাবণ ভাই তার ভালোবাসার মানুষের সাথে বিয়ে দিয়ে দেবে। নাহিদ আর কিছু না ভেবে শ্রাবণ ভাইকে সাথে নিয়ে ছাদের গেট লাগিয়ে নিচে চলে আসলো। সকাল 7টা। গ্রামে শীতের প্রকোপ বেশি। জানুয়ারি মাসের এই সময়টা খুব ঠান্ডা পড়ে। চারিদিকে কুয়াশা ভরা, এক হাত দূরের জিনিসও স্পষ্ট দেখা যাচ্ছে না। পুরো বাড়ি ঘুমিয়ে আছে গভীর ঘুমে। এদিকে আনিশা নামাজ পড়ে শান্তা আপুর সাথে রান্নাঘরে শান্তা আপুর চাচির পিঠা তৈরি দেখছে। সারা এখনো ঘুমাচ্ছে, কম্বল মুড়ি দিয়ে। সারা হঠাৎ ঘুমের মধ্যেই অনুভব করল তার পেটের উপর কারোর হাতের স্পর্শ। সারা কেঁপে উঠল। সারা চোখ মেলে তাকাতে যাবে, তাকাতে পারছে না। সারা এবার আরও বেশি স্পষ্ট অনুভব করল তার শরীরের সাথে সেটে কেউ শুয়ে আছে। সারা ঘুমের মধ্যে কেঁপে উঠল। মানুষটি সারার কম্বলের মাঝে ঢুকে সারাকে জড়িয়ে ধরল। ফট করে চোখ খুলল। সামনে থাকা মানুষটিকে দেখে চিল্লানি দিতে যাবে তার আগেই মানুষটি তার ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নেয়। সারার চোখ বড় বড় হয়ে যায়, ছোটাছুটি করতে শুরু করে, তবে শ্রাবণকে এক চুল পরিমাণও সরাতে পারে না। শ্রাবণ এবার সারাকে আরও জোরে চেপে ধরে নিজের শরীরের সাথে মিশিয়ে নেয় সারার ছোট্ট শরীর। সারার চোখ বেয়ে গড়িয়ে পড়ছে নোনা জল। শ্রাবণ সারার ঠোঁট ছেড়ে দিল, সাথে সারে চিল্লানি দিল। কিন্তু এ কি, তার গলা দিয়ে কথা বের হচ্ছে না। শ্রাবণ ফিসফিস করে বলে উঠে, রাত্রি। সারা কেঁপে ওঠে। শ্রাবণ আর কোনো কথা না বকে সারার ঠোঁট জোড়া আবার নিজের দখলে নিয়ে নেয়। শ্রাবণ সারার উড়না টেনে নেয়। সারা ফুঁপিয়ে ওঠে। শ্রাবণ নিজের ভর সারার উপর ছেড়ে দেয়। হুট করে সারা লাফিয়ে উঠে ঘুম থেকে। সারার শরীর ঘেমে একাকার। চারিদিকে তাকিয়ে দেখালো রুমের দরজা চাপানো, লাইট নিভানো, লাল আলো জ্বলছে। জানালার কাছে কুয়াশার শিশির বিন্দু গড়িয়ে পড়ছে। ভয়ে কাঁপা কাঁপা চোখে ভালো করে দেখে নিল চারপাশ। না, কেউ নেই। খুব খারাপ দুঃস্বপ্ন ছিল তার এটা। সারা ভয়ে কাঁপা কাঁপা হাতে বেড সাইড টেবিল থেকে পানির বোতল নিয়ে পানি খেয়ে নিল। তার গা হাত পা প্রচণ্ড কাঁপছে। এই শীতের মাঝে সে ঘেমে শেষ। তার মাথায় আসছে না শ্রাবণ ভাইকে নিয়ে এসব স্বপ্ন কেন দেখল। সারা কাঁপা চোখে নিজের দিকে তাকালো। না, ওড়না বালিশের পাশেই আছে, সব ঠিকঠাক। তবুও সারা ভয়ের ঘোরে চলে গেল। বিছানা থেকে ওয়াশরুমে গিয়ে কাঁপা কাঁপা হাতে চোখে মুখে পানি দিল। তারপর রুমে এসে ফ্যান ছেড়ে দিয়ে শুয়ে পড়ল আবার। হাঁটার শক্তি নেই যে এখন উঠে বাইরে যাবে। সে মনে মনে স্থির করল একটু পর উঠে গিয়ে শুভ্রকে সব বলবে। শীতের সকাল হওয়ায় সবাই দেরি করে ঘুম থেকে উঠেছে। সারা আর ঘুমাতে পারে নাই, চোখ বুজে শুয়েছিল। ঘড়িতে 10টা বাজতেই উঠে বসল। চুলগুলো ঠিক করে মাথায় ওড়না ঠিক করে দিয়ে বেরিয়ে গেল রুম থেকে। রুম থেকে বেরোতেই সারা ভয়ে চোখ বড় বড় করে বলল, আপনি কেন? আপনি কখন ঘুম থেকে উঠছেন? শুভ্র মুচকি হেসে সারার দিকে এগিয়ে আসলো। সারা পিছাতে লাগলো। একসময় দরজা ঠেলে ভেতরে ঢুকে গেল।
শুভ্র সারার দিকে আগাতে রুমের মধ্যে ঢুকে গেল। শুভ্র রুমে ঢুকেই দরজা লক করে দিল। সারা কেঁপে উঠল। শুভ্র সারার দিকে তাকিয়ে আগাতে থাকল। শুভ্র সারা পিঠ দেয়ালে ঠেকতে সারা চোখ মুখ খিচে বন্ধ করে নিল। শুভ্র সারার খুব কাছে এসে দাঁড়ালো। নিজের শক্তপোক্ত হাত সারার পেটে ছোঁয়াতেই সারা কেঁপে উঠে। শুভ্র সারার মুখের দিকে ঝুঁকে সারার মুখের উপর পড়ে থাকা ছোট চুলগুলো ফু দিয়ে সরিয়ে দেয়। সারা চোখ খিচে বন্ধ করে আছে, তাকিয়ে থাকার শক্তি নেই, রীতিমতো কাঁপছে সারা। শুভ্র সারার কাঁপাকাঁপি দেখে মুচকি হাসল, দূরে সরে গেল। তারপর নেশা লাগা কণ্ঠে বলে উঠল, পিচ্ছি পাখি, ঘুরতে যাবে? এখানে নদী আছে, মাঠও আছে। শুভ্রর কথায় সারা পিটপিট করে চোখ খুলল। তাকিয়ে দেখল শুভ্র একদৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। বেমালুম স্বপ্নের কথা ভুলে গেল। সারা চোখ নামিয়ে নিল। তাকানোর শক্তি নেই তার আর। লজ্জায় গিলে ফেলল তাকে। ইস, কিভাবে ঠোঁট কামড়ে তাকিয়ে আছে তার দিকে। পিচ্ছি পাখি, যাবে? শুভ্র শান্ত মায়াভরা কণ্ঠে বলে ওঠে, চলেন। সারা ততলায় বলে ওঠে, পিচ্ছি পাখি, চুল ঠিক করে চাদর নাও, বাইরে ঠান্ডা, রোদ উঠবে না আজ। আচ্ছা। সারা মৃদু স্বরে উত্তর দিল। 10টা 20 মিনিটে সবার চোখ ফাঁকি দিয়ে শুভ্র আর সারা বেরিয়ে গেল গ্রাম ঘুরতে। শুভ্রর একটাই চাওয়া, সারার হাসি, যা দেখলে শুভ্রর হৃদয় জুড়িয়ে যায়। গ্রামের শিশিরের ভেজা মেঠো পথ ধরে খালি পায়ে হেঁটে চলেছে শুভ্র আর সারা। দূর থেকে সরিষা ক্ষেত দেখা যাচ্ছে, তবে সারার এই ফুলে অ্যালার্জি হওয়ায় গেল না, সোজা চলে এলো নদীর ধারে। নদীর তীরে বসে পানিতে পা ডুবিয়ে বসল শুভ্র আর সারা। এবার সারা বায়না ধরল, এতদিন শ্রাবণ ভাই গান শুনিয়েছে, আজ আওনি শোনাবেন। শুভ্র বানা করল, সে গাইবে না, কিন্তু সারা নাছড় বান্ধা, সে শুনেই ছাড়বে। আমি গান পারি না পিচ্ছি পাখি, আর এই সকালে কে গান শোনে? আমি শুনব। আপনার সমস্যা তালুকদার সাহেব? না, গান বিকালে অথবা সন্ধ্যায় শুনতে হয়। আপনি গাইবেন কিনা বলেন? সারা রাগী কণ্ঠে বলল, না, কি করবা? এই, আপনি আমার স্বামী, আপনার 10টা না 5টা, একটা মাত্র বউ আমি, আমার কথা রাখবেন না আপনি? ঠোঁট উল্টে কাঁদো কাঁদো হয়ে বলে সারা। ইমোশনাল ব্ল্যাকমেল করছো জান? স্মিত হেসে শুভ্র বলে, আর শোনানো লাগবে না, আমি কত শখ করে বললাম একটা গান শোনান। আমি আরও ভাবলাম এই কুয়াশার মাঝে নদীর গরম পানিতে পা ডুবিয়ে আপনার গান শুনব। রাগ করো কেন? রোম্যান্টিক ভাইব চলে আসলে কিন্তু আজ রাত। শুভ্র আর না বলে নিজের ঠোঁট কামড়ে ধরল। সারা এবার বেশ রেগে গেল। উঠে দাঁড়াতে গেলেই শুভ্র হাত টেনে বসিয়ে কাছে টেনে নিয়ে সারার ঘাড় থেকে চাদর সরিয়ে সারার ঘাড়ে মুখ ডুবিয়ে লম্বা একটা শ্বাস নেয়। তারপর সারার ঘাড়ে থেকে হালকা মুখ উঁচু করে সারার চাদরে নিজেকেও আবৃত করে। সারা আবেশে চোখ বুজে নেয়। শুভ্রের স্পর্শ পেলে সারা রাগ করতে পারে না। সারার মাথা শুভ্র নিজের ঘাড়ে রাখে। তারপর সারার হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে নদীর বাষ্প ওঠা নীল জলে টাকিয়ে খালি গলায় গেয়ে ওঠে, ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা, ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। এই জীবন ছিল নদীর মতো গতিহারা, এই জীবন ছিল নদীর মতো গতিহারা, দিশাহারা, ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা, ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। শুভ্র থামল। সারা মাথা উঁচু না করেই বলল, থামলিম কেন? শুভ্র পকেট থেকে ফোন বের করে চেক করে বলল, পিচ্ছি পাখি, 11টা 20 বাজে, 1 ঘন্টা হয়ে গেছে আমরা বাড়ি থেকে বেরিয়েছি, তুমি কিছু খাওনি, চলো। সারা উঠল না, আহ্লাদি কণ্ঠে বলল, তাইলে বলেন আমারে প্রতিদিন গান শোনাবেন? শুভ্র হাসল। আগে অহনার সাথে ভার্সিটি ক্যাম্পাসে বসে এমন গানের কুলি খেলত। অহনাও বায়না ধরত সবসময় অসময়ে গান শোনার জন্য। শুভ্র খুশি মনে আগে অহনাকে গুরুত্ব দিত। পুরনো কথা ভেবে লম্বা দম নাই শুভ্র। শুভ্রকে চুপ থাকতে দেখে সারা বলে ওঠে, কি হলো, শোনাবেন না? শুভ্র সারার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, আমার পিচ্ছি পাখির আবদার আমি গ্রহণ করলাম। সারা খুশিতে দিকবিদিক ভুলে শুভ্রকে কিস করে বসল। যখন বুঝতে পারল সে কি করেছে, তখন লজ্জায় সারা তাড়াতাড়ি শুভ্রর পাশ থেকে উঠে সরি করতে পারে চলে এলো। এদিকে শুভ্র তার প্রেয়সীর থেকে অনাকাঙ্ক্ষিত চুম্বন পেয়ে ফ্রিজ হয়ে গেছে নদীর শীতল হাওয়ায়। শুভ্রর হুঁশে এসে সারাকে নিয়ে বাড়ি ফিরল। সারা রাস্তায় সারা একবারও শুভ্রর দিকে তাকালো না। শুভ্র মুচকি হাসল, কিন্তু কিছু বলল না। যারা এখান থেকে গল্প পড়ছেন সবাই এই লেখায় ক্লিক করে অ্যাপস একবার ইনস্টল করে দেখেন। শ্রাবণ সকাল থেকে সারা খুঁজে চলেছে। মনে মনে এদিকে তার শান্তাকে নিয়ে সমস্ত প্ল্যানিং শেষ। সে শান্তাকে বলেছে সারাকে সে সহ্য করতে পারে না, আর সে চায় শান্তা শুভ্রর বউ হোক।
কথাটা শুনে শান্তা অনেক খুশি হয়ে যায়। মেঘ না চাইতে বৃষ্টি পেয়ে গেলে যেমন আনন্দ লাগে, শান্তা সব প্ল্যানিং করে পিঠা খাচ্ছে সোফায় বসে বসে। এদিকে শ্রাবণের রাগ বাড়ছে তিরতির করে। শুভ্র সারা দুজনেই বাড়ি নেই, তার মানে তারা দুজন একসাথে। শ্রাবণের মাথায় আগুন জ্বলছে। তার বাড়ির পিছনে পুকুর পাড়ে গিয়ে বসল। পুকুরে পানিতে ভরপুর। সেই মুহূর্তে আনিশা কয়েকটা গ্লাস নিয়ে পুকুর পাড়ে আসে। গ্লাসগুলো শানের উপর রেখে সে নিচে নামে। স্পষ্ট শ্রাবণ ভাইকে দেখে পানিতে এক পা ভিজিয়ে আরেকটা শুকনো শানে রেখে একটা লাঠি দিয়ে পানি নাড়াচ্ছে। আনিশার মাথায় কুবুদ্ধি আসলো। সে শ্রাবণকে ধাক্কা দেবে বলে পা টিপে টিপে শ্রাবণের পিছে গিয়ে দাঁড়ায়। শ্রাবণ তার থেকে 2 শান পরেই বসে আছে। আনিশা পরের শানে পা দিতে শ্রাবণ উঠে দাঁড়ায়। আকস্মিকতায় আনিশা শ্রাবণের সাথে ধাক্কা খেয়ে পা পিছলে পুকুরের ঠান্ডা পানিতে পড়ে যায়। আনিশা সাঁতার না জানার ফলে এক গাদা পানি খেয়ে ফেলে হাবুডুবু খেতে থাকে। শ্রাবণও ভরকে যায়। কিছু বুঝে ওঠার আগে গলা সবান পানিতে পড়ে যায়। পুকুর বড় আর গভীর হওয়ায় পানি বেশি। শ্রাবণ তাড়াহুড়ো করে আনিশাতে উঁচু করে ধরে। আনিশা কাস্তে কাস্তে গা গুলিয়ে আসে। তখন শ্রাবণ আনিশাকে শানে এনে বসিয়ে দেয়। তারপর রাম ধমক দিয়ে বলে ওঠে, চোরাই দাঁতগুলো সব ফেলে দেব অসভ্য মেয়ে। সাঁতার পারো না তা পুকুরে আসছো কেন? কমন সেন্স নাই তোমার যে পানিতে পড়লে উঠব কিভাবে আমি? আমারে ধাক্কা দিতে আসছিল তাই না? এতক্ষণে আনিশা এবার কেঁপে ওঠে। যে প্রশ্নের ভয় করছিল সেটাই সামনে এসে জিগাচ্ছে। এই মেয়ে বলো, শুধু ছোট বলে পার পেয়ে যাচ্ছ, নয়তো থাবড়িয়ে বেয়াদবি বের করে দিতাম। অসভ্য স্টুপিড গার্ল বলেই আনিশাকে পাশ কাটিয়ে উঠে গেল শ্রাবণ। এদিকে শ্রাবণ যেতেই আনিশার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল। শীতে কাঁপতে কাঁপতে সেও উঠে দাঁড়ালো। পিছন ফিরে দেখল শ্রাবণ একেবারে শেষ চিড়িতে। গায়ের শার্ট ভিজে লেপটে আছে ফর্সা পিঠে। স্পষ্ট বোঝা যাচ্ছে জিম করা পেশি যুগল। আনিশা চোখ নামিয়ে নেয়। তারপর বিড়বিড় করে বলে, দেশে এত ছেলে থাকতে আপনারে এত সুন্দর হতে হলো কেন? নাকি আমার কাছে লাগে? ইস, আপনাকে যদি ছুঁয়ে দিতে পারতাম শ্রাবণ ভাইয়া। আব্বু যখন বলেছিল মাধ্যমিক পরীক্ষার পর আমি যা চাইব তাই দেবে, তখন থেকেই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি এই রাগ চটা ভোম্বল শ্রাবণ ভাইকেই চাইব। আপনার বকা শুনতেও আমার ভালো লাগে। বলেই চোখ বুজে বুকের বাম পাশে হাত দেয় আনিশা। তারপর চোখ খুলে বাড়ির ভিতরে চলে আসে। শুভ্ররা বাড়ি আসতে অরুর কান্না শুলে সারা অরুকে নিয়ে বাইরে চলে আসে। শুভ্র আসতে চাইলেও সারা নিষেধ করে, খেয়ে নিতে বলে। সারা বাগানে ঘাসের ওপর বসে অরুকে ঘুম পড়াচ্ছে আর গল্প শোনাচ্ছে। তখন একটা মেয়ে পিছন থেকে এসে বলে, এই মেয়ে, বসতে পারি তোমার পাশে? সারা পিছু ঘুরে দেখল তার সমবয়সী একটা মেয়ে। দেখতে শুনতে ভালোই। সারার বোরিং লাগছিল, তাই মেয়েটাকে বসতে বলল। মেয়েটিও হাসি মুখে সারার পাশে বসল। তারপর নাম জিজ্ঞাসা করলে সারা নাম বলে। মেয়েটিও তার নিজের নাম জানায় ইতু। সারা ইতুর সাথে গল্পে মেজে ওঠে। একা দুটো কথায় হঠাৎ ইতু জিজ্ঞাসা করে, আচ্ছা সারা, এই বেবিটা কার? সারা কোনো দ্বিধা ছাড়াই উত্তর দেয়, মেয়েটির। ইতু বলে, তুমি বিবাহিত? সারা হুঁ বললে ইতু আবারও জিজ্ঞাসা করে ওঠে, আচ্ছা এই পিচ্চির আব্বুর নাম কি? সারা বলতে যেয়ে থেমে যায়, কারণ ছোট থেকে শুনেছে স্বামীর নাম ধরতে নেই। সারার ভাবনার মাঝেই ইতু বলে ওঠে, সারা জানো শান্তা আপু আছে না, শ্রাবণ ভাইয়ার বোন? হুঁ, আপুর বিয়ে মনে হয় কিছুদিন পরেই। কি? সারার অবাক হয়ে জিজ্ঞাসা করে, আরে হ্যাঁ, শান্তা আপুই বলল। তুমি শান্তা আপুকে কিভাবে জানো ইতু? সারা সন্দিহান কণ্ঠে বলে, আরে আমার বাসা ওই যে। হাত দিয়ে ইশারা করে একটা বাড়ির দিকে। ও, সারা একটু হাসল দম ছেড়ে। আসলে শান্তা আপু আর শুভ্র ভাইয়ার অনেক আগে থেকে প্রেম, কিন্তু হঠাৎ অ্যাক্সিডেন্টলি ভাইয়ার সাথে একটা মেয়ের সাথে চুক্তিতে বিয়ে হয়ে যায়। তাই বিয়ের ডেট পিছাইছে। আজকালের মধ্যে আংটি পরিয়ে রাখবে, তারপর সেই মেয়েকে ডিভোর্স দিয়ে বিয়ে। কি? সারা যেন আকাশ থেকে পড়ল। আমি তো এখন দেখে আসলা ভাইয়া শান্তার রুমে গেছে। আমি শান্তা আপুকে ডাকতে গিয়েছিলাম। তুমি কি বলছো, তুমি জানো? সারার মুখে কালো মেঘ নেমে আসে। আরে হ্যাঁ, তুমি জানো? সারার কানের দিকে মুখ এগিয়ে নিয়ে এসে ফিসফিস করে বলল, আরে শুভ্র ভাইয়া আর শান্তা আপুর তো বিয়ের আগেই অনেক কিছু হয়ে গেছে। অনেক কিছু মানে? সারা শুকনো ঢোক গিলল, ভয় তাকে ঘিরে ধরেছে। আরে তোমার বাচ্চা আছে বোঝো না, বিয়ের পর হাজব্যান্ড ওয়াইফ যে সম্পর্ক করে সেইটা। কথাটা শোনামাত্র সারার ছোট্ট মস্তিষ্ক চক্কর দিয়ে উঠে, নিজেকে সামলিয়ে নেয়। তখনই ইতুবামে, আচ্ছা থাকো, এসব কাউকে বলিও না, বললে কি না কি ভাববে। আমাকে আম্মু ডাকছে মনে হয়, বলেই ইতু চলে যায়। এদিকে সারার মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগছে, চোখ দিয়ে পানি টপ টপ করে পড়তে লাগলো। এই শীতকালও আকাশ ডাকছে, হয়তো বৃষ্টি আসবে। ঠিক আকাশের মতোই সারার মন মেঘে ঢেকে গেছে।
সারা ঘুমন্ত অরুকে নিয়ে বাড়ির মধ্যে ঢুকতেই বাইরে মুষলধারে বর্ষণ শুরু হয়। সারা অরুকে নিয়ে বাড়িতে ঢুকতেই দেখতে পাই শুভ্র রুমের দরজা চাপানো, ডাইনিং ফাঁকা। অন্য কর্নারের ঘরে বসে সবাই আড্ডা দিচ্ছে। শুভ্রর চাচি, তার শাশুড়ি আর ছোট শাশুড়ি রান্নাঘরে। সারা রান্নাঘরে গিয়ে মিসেস আনিতাকে ডাকতেই তিনি আসলেন। সারা অরুকে মিসেস আনিতার কোলে দিলেন। তখন মিসেস সুমনা এসে বলল, মা দাঁড়া, শুভ্রর জন্য কফি নিয়ে যা, ওর নাকি মাথা ব্যথা করছে। শান্তা এসে বলে গেল। শান্তার নাম শুনতেই সারার চোখ জ্বলে উঠল, হৃৎপিণ্ড লাফাতে লাগলো জোরে। মিসেস সুমনা এসে সারার হাতে এক মগ কফি আর দিলেন একটা ট্রেতে। সারা হাঁটতে লাগলো শুভ্রর রুমের দিকে, মনে আতঙ্ক। দোয়া করছে মনে মনে, আল্লাহ সব মিথ্যা হোক, ইতুর কথা আমি সহ্য করতে পারবো না। শুভ্র খেয়ে উঠে রুমের দিকে যেতেই শান্তার সাথে দেখা। শুভ্র বেশ কঠিন কণ্ঠেই বলল, শান্তু, এক কাপ কফি এনে দেবন? আমার শান্তা হয়তো এটারই অপেক্ষায় ছিল। শান্তা তাড়াহুড়ো করে নিচে চলে গেল কফি আনতে। শুভ্র কোনো দিকে না তাকিয়ে রুমে চলে এলো। বেশ কিছুক্ষণ পর শান্তা খালি হাতে মুখ কালো করে কাঁদতে কাঁদতে শুভ্রর রুমে ঢুকল। শান্তা সিঁড়ি দিয়ে দেখল সারা এদিকে আসছে। সে তাড়াতাড়ি শুভ্রর রুমে ঢুকে গেল। শুভ্র শান্তাকে কাঁদতে দেখে উঠে দাঁড়িয়ে বলল, কি হয়েছে? সাথে সাথে শান্তা দৌড়ে গিয়ে শুভ্রকে জড়িয়ে ধরল। টাল সামলাতে না পেরে দুজনে উল্টে বিছানায় পড়ে। ঠিক সেই মুহূর্তে সারা দরজা ঠেলে রুমে প্রবেশ করে। বিছানার দিকে তাকাতেই হাত থেকে কাপ পড়ে যায়। ঝনঝন শব্দে টুকরো টুকরো হয়ে যায় কাঁচের কাপটি। কিছু ভাঙার শব্দে শুভ্র তাকাতেই দেখতে পায় নিস্তব্ধ সারাকে। এক মুহূর্ত দেরি না করে শান্তাকে জোরে ধাক্কা দিয়ে সরিয়ে উঠে বসে। শুভ্র কিছু বলার আগে সারা শান্ত কণ্ঠে বলে ওঠে, শান্তা আপু, আপনি এখানে কি করছেন? শান্তা চোখে পানি নিয়ে বলে উঠল, আমি তো এসেছিলাম এখানে। শান্তার বকার মাঝেই সারা হাতে থাকা ট্রেটা ফেলে দিল মাটিতে। হাত দিয়ে দরজার ছিটকানি লাগালো। চোখ গেল ব্যালকনিতে। নাহিদ মোবাইল নিয়ে লুকিয়ে ভিডিও করছে। সারা তাকালো, তারপর শান্তার দিকে তাকিয়ে বলল, কি হলো বলেন আপু, আমার স্বামীর ঘরে কি করছেন আপনি? শান্তা এবার কেঁদে দিল। সে জানে এখন নাটক শুরু করতে হবে। ভিডিও চলছে। শান্তা ফুপিয়ে উঠে বলে, আমি এই ঘরে আসতেই শুভ্র ভাই আমাকে জোর করে জড়িয়ে ধরে বিছানায় নিয়ে যায়, আমার সরলতার সুযোগ নিতে। শুভ্র রেগে গিয়ে শান্তার দিকে তাকাতেই সারা জোরে বলে উঠে, মিস্টার শুভ্র তালুকদার, চুপচাপ বসুন। সারার মুখে নিজের নাম শুনে শুভ্র হা হয়ে যায়। এ কোন সারাকে দেখছে? চোখ লাল টকটকে, এক প্রকার ফুঁসছে। সারা আবার বলে উঠে, শান্তা আপু, আর কি করেছে উনি? শুভ্র বলে উঠে, বিশ্বাস করো ও মিথ্যে বলছে। শান্তার দিকে তাকিয়ে এক ধমক দিয়ে বলে উঠে, কুত্তার বাচ্চা, কি বলছিস এসব? শান্তা ভরকে গেল, তবে ভিডিও চলছে ভেবে শুভ্র হাত ধরে বলল, কি বলছেন শুভ্র ভাই? আপনি তো আমাকে ব্যবহার করছেন এতদিন, আজকেও তো। শুভ্র ফুঁসে উঠল। শুভ্র কিছু বলার আগেই সারা এগিয়ে এসে শান্তার চুলের মুঠি ধরে ঠাস করে 4-5টা চড় লাগায় শান্তার মুখে। সারা আর শান্তা উচ্চতায় সমান হওয়ায় সারা চুলের মুঠি ধরে বলে উঠে, তোর লজ্জা করে না আমার সংসার নষ্ট করতে আসিস? যে ছেলে বিবাহিত তার পিছনে ঘুরিস? বলে আরও কয়েকটা চড় বসালো। হঠাৎ আক্রমণে শান্তা কিছু বুঝে উঠতে পারেনি। সে কখনো ভাবেনি এমন কিছু করবে সারা। সারা ঠাস করে শান্তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। শান্তার কপাল লাগে সোফার কোনায়। কথায় আছে, মেয়েরা নিজের স্বামীর ভাগ ছাঁটে না। আসলেই সারা আজ প্রচণ্ড রেগে গেছে। ব্যালকনিতে থাকা নাহিদ কেঁপে ওঠে। শুভ্র কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। এ কোন রণচণ্ডী সারাকে দেখছে সে? সারা হঠাৎ চিল্লিয়ে উঠে বলে, নাহিদ ভাই, আপনি বের হবেন নাকি আমি বের করে নিয়ে আসব? শুভ্র ভ্রু কুচকে বলে, নাহিদ কোথা থেকে আসলো? ঠিক তখনই নাহিদ বেরিয়ে আছে হাতে মোবাইল নিয়ে। কাল রাতে সারার শুভ্রর চিন্তায় ঘুম আসছিল না। প্রচণ্ড মন খারাপ লাগছিল, মাথা ব্যথা করছিল। তাই উঠে বাইরে ডাইনিংয়ে আসে ওষুধ খেতে, পানি নেবে বলে। তখন শুনতে পায় ফিসফিস কথা। রাতে যেহেতু কথা বাজে, আরও শীতের নিস্তব্ধ রাত্রি। সারা ওষুধ খাওয়া বাদ দিয়ে ফিসফিসানি কথা অনুসরণ করে স্বাদের সিঁড়ির দিকে আসে। তখন তার ভূতের কথা মনে পড়ে। নিশ্চয়ই ভূতেরা প্রেম করছে, নয়তো কারোর ঘাড় মটকাবে তাই পরিকল্পনা করছে। সারার চিন্তায় সারা নিজেই বিরক্ত। সারা ছোট থেকেই সাহসী হওয়ায় ভূতে ভয় করে না তার। তাই সে পা টিপে টিপে স্বাদের গেটের কাছে এসে উকি দিতেই দেখল চাঁদের আলোয় শ্রাবণ আর তার চাচতো ভাই নাহিদ দাঁড়িয়ে কথা বলছে। সারা চলে আসতে চাইল, কিন্তু কি মনে করে কান পাতল। মুহূর্তে চোখ বড় বড় হয়ে গেল তাদের ভয়ঙ্কর পরিকল্পনা শুনে। সারা শুকনো ঢোক গিলে নিচে চলে আসলো। তার আর বুঝতে বাকি নেই যে কাল সকালে কি হবে। সে নিচে এসে শান্তার রুমে গিয়ে চুপচাপ নিজের মোবাইলের রেকর্ড চালু করে বিছানার নিচে তক্তকোষে লাগিয়ে রেখে আসে। গ্রামের মেয়ে হওয়ায় কুটিল বুদ্ধিও তার মাথা গিজগিজ করে।
সে রাতে সেই জন্যে শ্রাবণকে নিয়ে খারাপ স্বপ্ন দেখে অতিরিক্ত চিন্তার কারণে। সকালে বাড়ি এসে নিজের ফোন নিয়ে বাগানে সেই শ্রাবণের বলা শান্তার সাথে কুটিল পরিকল্পনাগুলো সে শোনে। ঠিক তখনই ইতু আসে। বুঝতে বাকি ছিল না নাহিদ ইতুর প্রেমিকা, তাই সারা ইচ্ছা করে ইমোশনালের নাটক করে কি বলে সেইগুলো রেকর্ড করতে থাকে নিজের ফোনে। এটাও প্রমাণ পায় নাহিদের সাথে শান্তার অবৈধ সম্পর্ক আছে। সারা ভেবে পায় না মানুষ এত খারাপ কিভাবে হয়। সে যদি কাল রাতে পানি খেতে না আসতো তাহলে সে শুভ্রকে ভুল বুঝত। আস্তে আস্তে তাদের সম্পর্ক খারাপ হতো। আর যাকে নিজের আপন ভাইয়ের জায়গা দিয়েছে সে কিনা তাকে বউ বানাতে চায়। ভাবতে ঘৃণা জন্মালো সারা মনে। সারা মনে মনে বলল, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, নয়তো শ্রাবণ ভাইয়ের মতো নিকৃষ্ট মানুষকে সে চিনত না। একজন বিবাহিত, তার ছোট ভাই বেস্ট ফ্রেন্ড, তার বোন আমি, আর সে আমাকে অন্য নজরে দেখে। এসব ভেবে নিজের পা দিয়ে সামনে এক লাত্তি দেয়। ভুল করে লাত্তিটা শান্তার মাজায় গিয়ে লাগে। শান্তা রেগে ওঠে। শান্তা সারার চুল ধরে বলে, তুই এসেছিস বলেই আমার কাছ থেকে শুভ্র ভাই হারিয়ে গেছে, নয়তো শুভ্র ভাইকে আমি ভালোবেসেছিলাম আগে। শুভ্র বলে উঠে, আমি কি তোকে কখনো ভালোবাসি বলছি? যেখানে তোদের সবাইরে নিজের আপন বোন ভেবে বড় করেছি, তোদের সব শখ পূরণ করেছি, আর তুই বউ হওয়ার স্বপ্ন দেখতি। সারা শুভ্রকে থামিয়ে দেয়, দিয়ে নাহিদের দিকে তাকায়। শুভ্র কয়েকটা চড় মারায় ছেলেটার ঠোঁট কেটে গিয়ে রক্ত বের হচ্ছে। চুপচাপ দাঁড়িয়ে আছে, নিজের বাড়িতেই অন্যের হাতে মার খাচ্ছে। কি কপাল! সারা এবার শান্তার দিকে তাকায়। শান্তা সারার চুল ধরায় সারায় ব্যথা লাগছে। সারাও কম যায় না, এক হাত দিয়ে শান্তার চুল ধরে অন্য হাত দিয়ে আবারও ঠাস করে চড় মারে। শান্তা মারতে আসলে হাত পিঠ মুড়িয়ে দেয়। শান্তা রেগে ছাড়ানোর চেষ্টা করে। সারা এবার রেগে বলে উঠে, তুই শুভ্রকে ভালোবাসতি, তাইলে নাহিদের লগে আকাশের সাথে শুতিস কেন বল? শুভ্র অবাক হয়ে বলে, কি? সারা রাগী চোখে বলে, আকাশকে তো মেরেই ফেললি। ফাতিহা আপু না বললে জানতাম না আকাশ ছেলেটাকে কিভাবে ঠকালি তুই। শান্তা রেগে বলে, এই বেয়াদব, হাত ছাড়, আমি যা করেছি ভালোই করেছি, তোর কি? শান্তার বলতে দেরি শুভ্র এসে ঠাস করে চড় বসিয়ে দেয় শান্তার গালে। হুঙ্কার দিয়ে বলে উঠে, ওর কি, তাই না? তারপর নাহিদের কলার চেপে ধরে বকে, কদিনের সম্পর্ক তোদের? নাহিদ কাপা কাপা কণ্ঠে বলে, 1 বছর। সারা হাসতে হাসতে বলে, মিথ্যে বলতে গলা কাঁপছে, 4-2 বছরের রিলেশন আপনাদের, আপনার ডায়েরিতে লেখা আছে সব। ঘরের ভিতর এমন চিল্লাচিল্লি শুনে শ্রাবণের আত্মা কেঁপে ওঠে। সে ভেবেছে শান্তা সারাকে মারছে। একদিকে রাগ, অন্যদিকে ভয়। বাড়ির সবাই দরজায় ভিড় করে দরজা ধাক্কানো শুরু করলো। সারা মাথায় ওড়না ঠিক করে দিয়ে দরজা খুলতেই রেগে গিয়ে বলে উঠে, দরজা খুলে সামনে শ্রাবণকে দেখে ঠাস করে চড় বসিয়ে দেই শ্রাবণের গালে। মুহূর্তে বাড়ির সকলে অবাক হয়ে আটকে উঠে শ্রাবণের কর্মকাণ্ডে। শ্রাবণ লেগে রক্তচক্ষু নিয়ে সারার দিকে তাকাতেই সারা আবার একটা চড় বসিয়ে দিতে যায়, কিন্তু শ্রাবণ সারার হাত ধরে ফেলে, চোখ মুখ শক্ত করে তাকিয়ে রয়েছে সারার দিকে, যেন এক্ষুনি খেয়ে ফেলবে। তবে সারার এক ঝটকায় শ্রাবণ হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলে, লজ্জা করে না আপনার নিজের ছোট ভাইয়ের বউয়ের দিকে নজর দিতে? ভাসুর হয়ে এমন করতে পারেন, অসভ্য লোক। শ্রাবণ ধমকে ওঠে, কি বলছো, মাথা ঠিক আছে? সাথে সাথে শুভ্র, নাহিদ আর শান্তাকে নিয়ে ঘর থেকে বেরিয়ে আসে। সবাই রীতিমতো অবাকে আকাশ সীমায়। ফারুক তালুকদার আর ইব্রাহিম শেখ বসে আছে ড্রিং রুমে। কাজী এসেছে বিয়ে পড়াবে। শান্তা কেঁদে কুটে শেষ। এদিকে নাহিদও বলছে বিয়ে করবে না, সে শুধু মজা করেছে, তাই বলে বিয়ে করতে হবে। এ কথা শুনে শ্রাবণ রেগে যায়, তবে এখানে তার দোষ, সেহেতু রাগ হজম করে নেয়। কিছুক্ষণ আগে ফারুক তালুকদারের ধমকে সবাই ড্রিং রুমে আসে। সারা সবাইকে কি সব খুলে বলে। শান্তার কথা শুনে মিসেস মনিরা ঠাস করে চড় বসায় শান্তার গালে। তারপর বলে, কাল লাগিনি, তুই যার পাতে খাস, যার পড়িস, তার বুকে ছুরি ধরিস, তোরে তো মেরেই ফেলব। আমি কি অমানুষ জন্ম দিয়েছি? মিসেস আনিতা আর সুমনা মিলে মনিরাকে সরিয়ে এনে সোফায় বসায়। আনিস তালুকদার সারাকে নিজের পাশে বসায়। রক্তচক্ষু নিয়ে শ্রাবণের দিকে তাকিয়ে বলে, বাই এনি চান্স আমার মেয়ের কোনো ক্ষতি হলে তোরে জ্যান্ত কবর দিতাম, কুত্তার বাচ্চা। এই প্রথম আনিস তালুকদারকে এত বেশি রেগে যেতে দেখল বাড়ির সকলে। এদিকে সারা যখন নাহিদ আর শান্তার কিছু গোপনীয়তা সবার সামনে তুলে ধরল, তখন ফারুক তালুকদার রেগে বললেন ইব্রাহিম শেখকে যে, আপনি এখন কি সিদ্ধান্ত নেবেন? আর যদি চান আমরা নেই, তবে পুলিশ ডাকব আর শ্রাবণের বিচার তালুকদার বাড়িতে করব। আপাতত ওটা স্থগিত, তবে শ্রাবণের দিকে রক্তচক্ষু নিয়ে তাকিয়ে ফারুক তালুকদার বললেন, পালানোর সাহস করিও না, তোমাকে টুকরো টুকরো করার ক্ষমতা আমার আছে। বাড়ির সকলে ফারুক তালুকদারের এমন কণ্ঠে ভরকে যান। শ্রাবণ রাগে ফুঁসছে, মাথা নিচু করে আছে। এদিকে শুভ্র অরুকে নিয়ে ব্যস্ত।
ফারুক তালুকদার ইব্রাহিম শেখকে আবার বলে ওঠেন, কি ভাবলেন শেখ সাহেব? ইব্রাহিম শেখ বকে ওঠেন, ভুল যেহেতু করছে আমি শান্তাকে আমার ছেলের বউ হিসেবে মেনে নিতে পারবো, বিয়ে দেওয়া উত্তম। সাথে সাথে নাহিদ বলে ওঠে, ওর মতো বেশ্যাকে আমি কোনোদিনও বিয়ে করব না। নাহিদের কথাটা মুখ দিয়ে বেরোতে দেরি হলো, শ্রাবণের নাহিদের মুখ বরাবর ঘুষি দিতে দেরি হলো না। শ্রাবণ জোরে চিল্লিয়ে বলে উঠল, তুই তাইলে ওর সাথে জেনে শুনে নষ্টামি করলি কেন? তোর জন্য ও আকাশকে ছাড়ছে, তুই আকাশকে ড্রাগস দিছিস। ছেলেটা কোথায় কেউ জানে না, মেরে ফেলেছিস তোরা, আর এখন বলিস আমার বোন বেশ্যা। ফারুক তালুকদারের ধমকে শ্রাবণকে দূরে সরে আসতে বললেন। শ্রাবণ রাগী চোখে সরে আসলো। নাহিদ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। এদিকে ফারুক তালুকদার জোরে বলে উঠল, শুভ্র। শুভ্র দূর থেকেই বলল, বলেন আব্বু। ফারুক তালুকদার একটু থেমে বললেন, নাফিসকে নিয়ে এক্ষুনি কাজীকে ডেকে আনো। হাতে ঘড়ির দিকে তাকিয়ে বলল, 10 মিনিট সময়। অরুকে মিসেস আনিতার কোলে দিয়ে শুভ্র নাফিসকে নিয়ে বেরিয়ে যায়। এবার ফারুক তালুকদার শ্রাবণের দিকে তাকিয়ে ঠান্ডা কণ্ঠে বলে, আকাশকে সব ঘটনা খুলে বল, আর কিছু লুকিয়ে বিপদ বাড়িও না। শ্রাবণ বেশ কিছুক্ষণ চুপ থাকল। শান্তাকে মিসেস সুমনা ধরে রেখেছে। মেঝেতে বসে আছে নাহিদ। আনিস তালুকদারের ধমক খেয়ে শ্রাবণ বলে ওঠে, আপনারা জানেন অরুর মা অহনা আর শুভ্রর বউ। ঠিক একইভাবে ধরতে গেলে আকাশ অহনার আপন ভাই। যেদিন প্রথম অহনাকে নিয়ে শুভ্র বাড়িতে আসে আমরা সবাই খুশি ছিলাম। পরে আমরা ঢাকা যাই, ঘুরি ওখানে সেখানে। আকাশের সাথে পরিচয় অহনার 1 বছরের বড় পিঠাপিঠি। সেহেতু শুভ্র আর আমার সাথে বেশ ভালো বন্ধুত্ব তৈরি হয়। কিছু মাস যেতেই শুনি শান্তার সাথে প্রেম চলছে। আমি বড় ভাই হিসেবে মেনে নিতে না পারলেও আকাশ ভালো আর প্রতিষ্ঠিত ছেলে বলা চলে। তার বাবার ব্যবসা ছিল, ফলে অল্প বয়সে পড়াশোনার পাশাপাশি বিজনেস সামলাত। আকাশের সাথে শান্তার প্রেম যখন 7 মাসের, তখন আমাদের বন্ধুত্ব 1 বছরের বেশি। একদিন নাহিদ আমাদের ওখানে যায়, আর কিসে কি করে সম্পর্কে জড়িয়ে পড়ে। শান্তা রাজি না থাকলেও নাহিদ এক প্রকার রাজি করিয়েছে। যখন আকাশ এগুলা জানে, খুব রাগারাগি করে, আমাদের সাথেও বন্ধুত্ব বিচ্ছেদ করে। তখন অহনার মাধ্যমে আবার সব ঠিক করি। এটুকু বলে থামল শ্রাবণ, জোরে একটা নিঃশ্বাস ফেলল। সবাই চেয়ে আছে শ্রাবণের দিকে। এ কি নতুন আরেক রহস্য? ফারুক তালুকদার গম্ভীর কণ্ঠে বলে, তারপর? তখন শ্রাবণ শান্তার দিকে তাকিয়ে বলে, তুই বলবি নাকি জুতা দিয়ে বলাবো তোরে? শান্তা কেঁপে উঠল, সবার দিকে তাকালো। সবার এমন রাগী চোখ দেখে কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে, নাহিদ ভাইয়ের সাথে রিলেশন জানতে পেরে আকাশ খুব রেগে যায়, ব্রেকআপ করে, পরে আবার ঠিক করে নিতে চায়। কিন্তু সেদিন আকাশের বাসায় গেলে নাহিদকে আটকে রেখে আর বলে না, ফুফিয়ে ওঠে শান্তা। ফারুক তালুকদার কঠিন চোখে তাকিয়ে আছে। তারপর সেদিনের পর নাহিদও কেমন করত তাও আমার সাথে ছিল। এদিকে আকাশ সব ঠিক করে নেয়। সেদিন আমি আর নাহিদ আবার যাই ওদের বাড়ি। তবে আকাশ কিছু বলার আগেই নাহিদ শ্রাবণের গলায় ড্রাগস ইনজেক্ট করে। প্রায় 6-7 ঘন্টার নেশা থাকে। তারপর সেদিন নাহিদের সাথে। আমি তখনও বুঝিনি আমার কপালে কি আছে। আমি শুভ্র ভাইকে ভালোবাসতাম সব সময়, কিন্তু সেদিনের পর থেকে নাহিদ একদিন পর পর ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল করত আর আকাশের বাড়ি নিয়ে যেত আকাশের সাথে। নাহিদের সখ্যতা হয়েছে, কারণ নাহিদ গেলেই ড্রাগস দেবে। আকাশ খাওয়া দাওয়া ছেড়ে সারা দিন ঘুমাতো। কিন্তু হঠাৎ আকাশ লাপাত্তা হয়ে যায়, আর খুঁজে পাইনি বলেই চোখ দিয়ে পানি ফেলে শান্তা। শান্তার কান্নায় সবার রাগ হয়, এত জঘন্য কেউ হতে পারে। এদিকে নাহিদের এমন কথা শুনে সবাই ঘৃণায় মুখ ফিরিয়ে নেয়। এত খারাপ সন্তান ইব্রাহিম শেখের নিজেই ভাবতে পারছে না। এরই মাঝে শুভ্র আর নাফিস চলে আসে কাজী নিয়ে। শ্রাবণ ফিচলে হাসল। শুভ্র আনিশার পাশে এসে দাঁড়ালো, সাথে ফাতিহা। অরু ঘুম। সারা চুপচাপ বসে আছে। মনিরা রেগে বোম। আনিস তালুকদার চুপ, রিয়াকশন বোঝা যাচ্ছে না। বাড়ির মহিলারা সবাই চুপ। ফারুক তালুকদার কিছুটা গম্ভীর স্বরে বলে ওঠে, আজ 2টো বিয়ে হবে এখানে। তালুকদার বাড়ির 2 মেয়ের, শান্তা আর সারা। আমার কথার উপর কেউ কথা বলার সাহস করবা না। আনার সিদ্ধান্ত শেষ, নয়তো জেলে যাবা। ফারুক তালুকদারের কথা শুনে সবাই অবাক হয়ে গেল। কি বলছেন তিনি? শুভ্র বিস্ময় স্বরে বলে ওঠে, মানে হলো আমি সারা আর শান্তার বিয়ে দিব। বাড়ির সকলে অবাক। আনিস আস্তে করে বলে উঠল, কি বলছো ভাইয়া, সারা বিবাহিত? ফারুক তালুকদার বেশ রুষ্ট কণ্ঠেই বলে উঠল, আমি চাই নাহিদ আর শান্তার বিয়ের পর শুভ্র আর সারার বিয়ে হোক। এতদিন যেহেতু চুক্তি করেছো সবাই, সেহেতু আমি চাই চুক্তি জিনিসটাই সারার মামুনির জীবন থেকে সরাতে। আমি চাই না আমার কথার পিঠে কোনো কথা আসুক। ফারুক তালুকদারের শেষ কথায় আর কেউ কিছু বলল না। আসলে এই মেয়েটার কপালে চুক্তি লেখা হয়েছিল।
এখন যদি সেটা খণ্ডন করে নতুন করে শুভ্র বউ হিসেবে পাকাপোক্ত করা যায়, মেয়েটা সুন্দর একটা ভবিষ্যৎ পাবে। সবার ভাবনার মাঝেই ফারুক তালুকদার বলে ওঠে, কাজী সাহেব, বিয়ে পড়ানো শুরু করুন। কাজী এসে সব লেখালেখি শুরু করে। নাহিদ কবুল বলতে বললে নাহিদ একদমে 3 বার কবুল বলে দেয়, কিন্তু শান্তার বেলায় কবুল বলতে বললে শান্তা বলে না। তখন শ্রাবণ একটা ধমক দিতেই শান্তা কেঁদে উঠে বলে, কবুল কবুল কবুল। তারপর রেজিস্ট্রেশন কাগজে স্বাক্ষর করে 5 লক্ষ টাকা দেনমোহরের বিনিময়ে বিয়ে সম্পন্ন হয়। ফারুক তালুকদার হঠাৎ কি ভেবে বলেন, আমরা আজকেই সিলেট ব্যাক করব, আর শুভ্র আর সারার বিয়ে সেখানেই দেব। ফারুক তালুকদারের হঠাৎ মত পরিবর্তনের কারণ কেউ বোঝে না, তবে তার কথার পিঠে কথা বলার সাহস কারোর হয়নি এখনো। সন্ধে 7টা, সবার গোছানো শেষ। শান্তা একবারও রুম থেকে বের হয়নি। লজ্জায় কষ্টে মাথা কাটা যাচ্ছে তার। মিসেস মনিরা কয়েকদিন থাকবেন এখানে, মেয়ের কাছে হঠাৎ তো আর রেখে যাওয়া যায় না। মিসেস মনিরা আর শান্তা বাদে সবাই বেরিয়ে গেল তালুকদার বাড়ির উদ্দেশ্যে। যেভাবে এসেছিল সেভাবেই যাচ্ছে। তবে আসার সময় যতটা না সারার মুখে শ্রাবণের জন্য ভালোবাসা ছিল, যাওয়ার সময় সারার চোখে তার দ্বিগুণ ঘৃণা স্পষ্ট। শুভ্রর চোখ সামনে, মুখমণ্ডল স্বাভাবিক। আনিসা মোবাইলে গেম নিয়ে ব্যস্ত। শ্রাবণ একটা দীর্ঘশ্বাস ফেলে বাইরে তাকালো। নিজের প্রতি নিজেরই ঘৃণা লাগছে। সে তার নিজের ভুলের জন্যই সারাকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলল হয়তো। আর কখনো হয়তো সারা তাকে ডাকবে না, সেই মায়া ভরা চোখে তাকাবে না, কোনো কিছুর আবদার করবে না। শ্রাবণের শান্তার জন্যে খারাপ লাগছে। এটা সত্যি, তার বোন শুভ্রকে ভালোবাসত। তবে নাহিদ আর আকাশের সাথে যখন খারাপ কাজে জড়িয়ে পড়ল, তখন সে নিজেই বুঝল তার বোন ভালোবাসার যোগ্য না। তাই সে আর শুভ্রর সাথে বেশি মিশতে দেয়নি শান্তাকে। যতই খারাপ হোক, বোন তো বোনই। বিয়ে দিয়ে দিয়েছে, তার বোনটাও তার থেকে দূরে চলে গেল। শ্রাবণ বিড়বিড় করল, আমি হাত দিয়ে যা ছোঁয়ার চেষ্টা করি তা সবসময় তামাক পাতার মতো জ্বলে গিয়ে আমার হৃদয়টাকে ক্ষতবিক্ষত করে ছাড়ে। গাড়ি চলছে নিজ গতিতে। শুভ্র শান্ত, শ্রাবণ অশান্ত। সারা ঘুমিয়ে আর আনিস্কা ঘুমিয়ে গেছে অনেক আগেই। হঠাৎ শুভ্রর বলা কথায় শ্রাবণের মুখে জোরালো হাসি ফুটে ওঠে। সে হয়তো এটাই আশা করেছিল তার ভাইয়ের থেকে। যতই হোক, বেস্ট ফ্রেন্ড তো। দীর্ঘ পথ পাড়ি দিয়ে রাত 3টের দিকে সবাই একটা খাবার হোটেলের সামনে থামে। শুভ্র বেরিয়ে সারার হাত ধরে লাবায়। মেয়েটার জ্বর এসে গেছে। প্রচণ্ড তেগে গেলে মেয়েটার জ্বর আসে। শুভ্র জানত, তবে আজ বুঝল। সারা ক্লান্ত শরীর নিয়ে গাড়ি থেকে লেবে দাঁড়ালো। প্রচণ্ড খিদে পেয়েছে তার। সবাই রেস্টুরেন্টের ভিতরে ঢুকে গেল। শীত হাওয়ায় চারিদিকে কুয়াশার চাদরে ঢাকা। সারা মাথা উঁচু করে দেখল রেস্টুরেন্টের নাম। বিশাল বড় বোর্ডে লেখা সন্ধ্যাবতী রেস্টুরেন্ট। সারা শুভ্রর দিকে একবার তাকিয়ে হাত ধরে হাঁটা শুরু করল। শুভ্র সারার কপাল চেক করে দেখল জ্বর অল্প, তবে শরীর ক্লান্ত। কিছু খাওয়াই ওষুধ খেলেই ঠিক হয়ে যাবে। শুভ্র, সারা আর আনিসা যেতে যাচ্ছে। গাড়ির সাথে হেলান দিয়ে বুকে হাত গুজে সেফিকে তাকিয়ে স্মিত হাসল। সবাই ভিতরে গিয়ে টেবিল বুক করে খেতে বসল। এই শীতের রাতে গরম গরম রুটি আর গরুর মাংস অর্ডার করল ফারুক তালুকদার। সবাই সম্মতি দিল। সবাই সবার মতো খাওয়ার পর মিসেস আনিতা অরুকে ফিডার খাওয়ালেন। শুভ্র পকেট থেকে টাফনিল বের করে সারাকে দেয়। সারা পানি দিয়ে খেয়ে নেয়। চোখ মূলহ বসে গেছে মেয়েটার। সবাই আবার গাড়িতে গিয়ে বসল। এখন যেন আরও বেশি কুয়াশা। রাস্তায় সামনের কিছু ভালোভাবে দেখা যাচ্ছে। শুভ্র খুব সাবধানে ড্রাইভিং করছিল এতক্ষণ। এবার শ্রাবণ ড্রাইভিং করছে। চোখ গাড়ির মিরারে সারা আর আনিসার দিকে। মেয়ে দুটো একে অন্যের ঘাড়ে আর একজনের মাথায় মাথা রেখে ঘুমাচ্ছে। শ্রাবণ হাসল। তারপর গাড়ির স্টিয়ারিং ঘুরিয়ে খালি গলায় গেয়ে উঠল, মেষের উপর আকাশ উড়ে, নদীর উপার পাখির বাসা, মনে বন্ধু বড় আশা, যাও পাখি যারে উড়ে, তারে কইও আমার হয়ে, চোখ জলে যায় দেখব তারে, মন চলে যায় অদূর দূরে। শ্রাবণ থামে, নিঃশব্দ শ্বাস নেয়। তখনই গাড়ির সিট থেকে মাথা উঁচু করে শুভ্র গেয়ে উঠে, বুকের ভিতর নোনা ব্যথা, চোখে আমার ঝরে কথা, এপার ওপার তোলপার একা, যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মরে, সুখে থেকো ভালো থেকো, মনে রেখো এ আমারে। সুপ্রিয় দর্শক, 4 বছরের চুক্তির মা সিজন 1 এই পর্যন্তই। তবে আপনারা ভাববেন না যে এই গল্পটি এখানেই শেষ। তবে অতি শিগগির 4 বছরের চুক্তির মা সিজন 2 আসিতেছে। তার জন্যই বলছি, আপনারা বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। আর এই গল্পটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা কিন্তু ভুলে যাবেন না, 4 বছরের চুক্তির মা সিজন 2 অতি শিগগির আসিতেছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি।